নমস্কার বন্ধুরা, ঝর্ণা কলম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি গুপ্তযুগের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আগের দিন আমি গুপ্তযুগের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। মোট 100টি কোশ্চেনের মাধ্যমে গুপ্তযুগের রাজনৈতিক জীবন শেষ করেছি। আজকে গুপ্তযুগের দ্বিতীয় পর্ব, যেখানে থাকছে অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, গুপ্তযুগের শিল্প সংস্কৃতি, স্থাপত্য ভাস্কর্য, ধর্মীয় ভূমিদান, এই সমস্ত কিছু। তো আজকেও আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রেখেছি। তো চলো আজকের এমসিকিউগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে গুপ্তযুগে শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা। রাজার পর প্রশাসনিক ব্যবস্থায় কার স্থান ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ যুবরাজ। দেখো, আমরা বৈদিক যুগে দেখেছি রাজার পরে কার স্থান ছিল? পুরোহিতের। কিন্তু এখানে গুপ্ত যুগের কথা বলা হচ্ছে, তো গুপ্ত যুগে শাসন ব্যবস্থার শীর্ষে রাজা থাকলেও ঠিক তার পরের স্থানে ছিলেন যুবরাজ। ওকে, তাহলে এখানে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের দুইয়ের কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগে মন্ত্রী ছিল বংশানুক্রমিক। এই তথ্যটি কোন লেখ থেকে জানা যায়? দেখো, গুপ্ত যুগে মন্ত্রী পদ ছিল বংশানুক্রমিক। এই তথ্যটা জানা যাচ্ছে অপশন এ, উদয়গিরি লেক থেকে। ঠিক আছে, উদয়গিরি লেক। এই উদয়গিরি লেক কার? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উদয়গিরি লেক, যেটা 82 গুপ্তাব্দ বর্ষে এটা উৎকীর্ণ করা হয়। এটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশের বিদিশার নিকটবর্তী একটা অঞ্চলে এই উদয়গিরি গুহালেক বা উদয়গিরি লেক রয়েছে। ওকে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের তিনের কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগের সমগ্র সাম্রাজ্য বিভক্ত ছিল। দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভুক্তিতে। গুপ্ত যুগের সমগ্র সাম্রাজ্য প্রথমে বিভক্ত ছিল ভুক্তিতে। ভুক্তিগুলো বিভক্ত ছিল বিষয় বা জেলায়। বিষয় বা জেলাগুলো বিভক্ত ছিল বিথিতে, এবং বিথিগুলো বিভক্ত ছিল গ্রামে। ঠিক আছে, তাহলে দেখো এখানে চারটেই আমি দিয়ে রেখেছি যাতে এটা বলতে সুবিধা হয়। তাহলে গুপ্ত সাম্রাজ্যের সমগ্র সাম্রাজ্য বিভক্ত ছিল প্রথমে ভুক্তিতে, ভুক্তিগুলো বিষয় বা জেলায়, তারপর বিষয় বা জেলাগুলো বিথিতে, এবং সর্বনিম্ন স্তর ছিল গুপ্তযুগের গ্রাম। বিথিগুলো বিভক্ত ছিল গ্রামে। ওকে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের চারের কোশ্চেনে বলা হচ্ছে ভুক্তির শাসনকর্তাকে বলা হতো। দেখো, এখানে অপশন এ তে রয়েছে উপরিক এবং অপশন বি তে রয়েছে উপরিক মহারাজা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ এ ও বি উভয়। দেখো, ভুক্তির শাসনকর্তাকে বলা হচ্ছে উপরিক বা উপরিক মহারাজা, এই দুটোই হয়ে যাবে কিন্তু। আর ডি এর অপশনে রয়েছে কুমার মাত্র, যেটা বলা হচ্ছে ভুক্তির পরবর্তী স্তর ছিল বিষয় বা জেলা। সেই বিষয় বা জেলার শাসনকর্তাকে বলা হচ্ছে কুমার মাত্র। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। পাঁচের কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগের সর্বোচ্চ রাজকর্মচারী ছিল মন্ত্রী। গুপ্ত যুগের প্রধান সেনাপতিকে কি বলা হতো? দেখো, রাজার শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন, তারপরে স্থান ছিল যুবরাজের। এবারে রাজকর্মচারীদের মধ্যে সর্বোচ্চ স্থানে ছিলেন মন্ত্রী, এবং তারপরে ছিল প্রধান সেনাপতির স্থান। তো এই প্রধান সেনাপতিকে বলা হতো, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাবলাধিকৃত। মহাবলাধিকৃত বলা হতো গুপ্তযুগের প্রধান সেনাপতিকে। অপশন এ তে রয়েছে মহাদণ্ডনায়ক, এটা হবে সেনাপতি। গুপ্তযুগে শুধুই সেনাপতি যদি বলা হয় তাহলে হয়ে যাবে মহাদণ্ডনায়ক, আর মহাবলাধিকৃত বললে প্রধান সেনাপতি। ওকে, তারপরে দেখো রয়েছে অপশন সি, মহাপ্রতিহার। এই মহাপ্রতিহার বলা হতো কাকে? প্রধান দ্বাররক্ষককে। প্রধান দ্বাররক্ষককে বলা হতো মহাপ্রতিহার। আর মহাক্ষ পটলিক অপশন ডি তে রয়েছে। এই মহাক্ষ পটলিক এর দায়িত্ব কি ছিল? মহাফেজখানার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বা ব্যক্তি, যাকে বলা হতো মহাক্ষ পটলিক। ওকে, তাহলে দেখো মহাদণ্ডনায়ক হয়ে গেল সেনাপতি, মহাবলাধিকৃত হয়ে গেল প্রধান সেনাপতি, মহাপ্রতিহার হয়ে গেল দ্বাররক্ষক, এবং মহাক্ষ পটলিক হয়ে গেল কি? মহাফেজখানার দায়িত্বপ্রাপ্ত। আর এরা সকলেই ছিলেন কি? কেন্দ্রীয় শাসনের কর্মচারী। ওকে, গুপ্তযুগে কিন্তু কেন্দ্রীয় শাসন, প্রাদেশিক শাসন, জেলা স্তর, গ্রাম, এই চারটে ভাগে কিন্তু বিভক্ত ছিল, এবং চারটে ভাগেই কিন্তু বিভিন্ন ধরনের কর্মচারী ছিলেন, যাদের নামগুলোর সঙ্গে তাদের কাজের একটা ম্যাচ করতেও দেওয়া হয় কোশ্চেনে। তো এগুলো আমি সবগুলোই বলে দেবো কোশ্চেনগুলো যখন পরের কোশ্চেনে আমি সব আছে অনেক বলে দিচ্ছি। তো এখানে কেন্দ্রীয়, এই যে চারটে বললাম, এই চারটে হলো কেন্দ্রীয় শাসনের ভারপ্রাপ্ত কর্মচারী। ওকে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের ছয়ের কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগের সন্ধি বিগ্রহীদের কাজ ছিল।
দেখো এখানে সন্ধি বিগ্রহিকের কাজ হচ্ছে অপশন ডি, অর্থাৎ বৈদেশিক বিষয়, যুদ্ধ, শান্তির ভারপ্রাপ্ত। এক কথায় পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতেন সন্ধি বিগ্রহিক নামক কর্মচারী গুপ্ত যুগে। তারপরে অপশন এতে বলা হচ্ছে দেখো দলিল রচনা, সরকারি দলিল রচনা ও রক্ষার ভারপ্রাপ্ত। দেখো সরকারি দলিল রচনা ও রক্ষার ভারপ্রাপ্ত কর্মচারীকে বলা হতো অক্ষ পটলাধিকৃত। অক্ষ পটলাধিকৃত, আমরা একটু আগে বললাম মহাক্ষ পটলে, এগুলো নামগুলো খুব সিমিলার, মানে একই রকম শুনতে, গোলমেলে খুব, বাট ভালো করে পড়লে অবশ্যই মনে থাকবে। দেখো আগে বলেছি মহাক্ষ পটলিক, যেটা মহাফেজখানার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, আর এখন আমি বলছি গুপ্ত যুগে সরকারি দলিল রচনা ও রক্ষার ভারপ্রাপ্ত কর্মচারী, একে বলা হচ্ছে অক্ষ পটলাধিকৃত। অক্ষ পটলাধিকৃত। ওকে, বিয়ে রয়েছে ভূমি রাজস্বের দায়িত্বপ্রাপ্ত। তো দেখো ভূমি রাজস্বের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কি বলা হচ্ছে? ধ্রুবাধিকরণিক। ওকে, ধ্রুবাধিকরণিক বলা হচ্ছে ভূমি রাজস্বের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে। তারপর বলা হচ্ছে হিসাব পরীক্ষক, একে বলা হচ্ছে বলভটক। গুপ্তযুগে হিসাব পরীক্ষককে বলা হচ্ছে বলভটক। তাহলে এই চারটে যে বললাম, বৈদেশিক বিষয়, যুদ্ধ, শান্তির ভারপ্রাপ্ত, সন্ধি বিগ্রহিক, তবে এখানে যে চারটে বললাম এগুলোও কিন্তু ছিল কেন্দ্রীয় শাসনের কর্মচারী। ঠিক আছে, আগের যে চারটে আমি বললাম সেটাও কেন্দ্রীয় শাসনের ভারপ্রাপ্ত কর্মচারী, এখন যে চারটে বললাম এনারাও কিন্তু ছিলেন কেন্দ্রীয় শাসনের। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের দেখো 7 গুপ্ত যুগে কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসনের মধ্যে যোগসূত্রাকার ছিলেন। এখানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুপ্ত যুগে কেন্দ্রীয় শাসন এবং প্রদেশের যে শাসন, সেই দুই শাসনের মধ্যে যোগসূত্রকার কারা ছিলেন? দেখো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মানে কুমারমাত্র এবং আযুক্ত। কুমারমাত্র এবং আযুক্ত ছিলেন গুপ্তযুগে কেন্দ্রীয় এবং প্রদেশের মধ্যে যোগসূত্রাকার। ওকে, তারপরে দেখো এখানে অপশন বিতে রয়েছে গৌলমিক। গৌলমিক এই যে কর্মচারীর নাম রয়েছে, ইনি ছিলেন জেলা স্তরে যে কর্মচারী, সেই কর্মচারী ছিলেন গৌলমিক। তার কাজ কি ছিল? তার কাজ ছিল দুর্গ ও বন সম্পদের ভারপ্রাপ্ত। ঠিক আছে, দুর্গ ও বন সম্পদের দেখাশোনা করতেন এই গৌলমিক নামক কর্মচারী, সেটা কিন্তু জেলা স্তরে, এটা অবশ্যই মনে রাখবে। আর শৌলমিকের কাজ কি ছিল? শৌলমিকও ছিল জেলা স্তরের একজন কর্মচারী, যার কাজ ছিল জেলার কর আদায় করা। ঠিক আছে, জেলার কর আদায় করা ছিল এই শৌলমিকের কাজ। তারপর দেখো রয়েছে পুস্তপাল, ইনিও জেলা স্তরের একজন কর্মচারী, জেলা শাসক। তো পুস্তপালের কাজ কি ছিল? পুস্তপালের কাজ ছিল দলিল পত্রাদি রচনা এবং সরকারি নথিপত্রের দস্তাবেজের ভারপ্রাপ্ত কর্মচারী বা সংরক্ষক, একে বলা হতো পুস্তপাল। ওকে, তো দেখো এখানে যেগুলো আমি বললাম সেগুলো সবই জেলা শাসক বা জেলা স্তরের কর্মচারী। তো এখানে যেটা কোশ্চেনে রয়েছে গুপ্তযুগের কেন্দ্রীয় প্রাদেশিক শাসনের মধ্যে যোগসূত্রাকার, এটা কুমারমাত্র আযুক্ত হয়ে যাচ্ছে। আমরা একটু আগেই দেখলাম যে বিষয় বা জেলার শাসনকর্তাকে বলা হতো কুমারমাত্র, সেই কুমারমাত্র আযুক্ত প্রদেশ ও কেন্দ্রের মধ্যে যোগসূত্র স্থাপন করতেন। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 8 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগে গ্রামের মোড়ল বা গ্রাম প্রধানকে বলা হতো। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ মহত্তর বা ভোজক। মহত্তর বা ভোজক, এইটা হয়ে যাবে উত্তর। আর দেখো গুপ্তযুগের সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম, আমি আগেই বললাম, এবং গ্রামের শাসনকর্তাকে বলা হতো গ্রামিক। কিন্তু এখানে বলেছে যে গ্রামের মোড়ল বা গ্রাম প্রধান, কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, গ্রামের শাসনকর্তা কিন্তু বলেনি, গ্রামের শাসনকর্তা হলে হতো গ্রামিক, কিন্তু এখানে গ্রামের মোড়ল বা প্রধান যেহেতু বলেছে তাই হয়ে গেল মহত্তর বা ভোজক। আর অপশন সিতে রয়েছে তলবর। তলবর কাকে বলা হতো? তলবর একজন প্রদেশের কর্মচারী, যার কাজ ছিল প্রদেশের সেনাধ্যক্ষ। ঠিক আছে, প্রদেশের সেনাধ্যক্ষ বা অঞ্চল প্রধান, একে বলা হতো তলবর। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। 9 বলা হচ্ছে গুপ্তযুগের নগর শাসনের প্রধানকে বলা হতো। দেখো নগর শাসনের প্রধানকে বলা হতো অপশন এ, অর্থাৎ পুরপাল। পুরপাল বলা হতো বা পুরপাল বলা হতো নগর শাসনের প্রধানকে। তারপর দেখো অপশন বিতে রয়েছে পুরপাল উপরিক। এই পুরপাল উপরিকের কাজ কি ছিল না? পুরপাল উপরিকের কাজ ছিল পুরপালদের কাজের তত্ত্বাবধান করা।
ঠিক আছে, নগর শাসনের প্রধান যে পুরপাল, সেই পুরপালের কাজের তত্ত্বাবধান করা ছিল পুরপাল উপরিকের কাজ। ওকে, তারপর অপশন সিতে রয়েছে অবস্থিক। এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে যে অবস্থিক, গুপ্তযুগে অবস্থিক নামক কর্মচারীর কাজ কি ছিল। এটা হয়ে যাবে যে নগরের ধর্মশালাগুলির তত্ত্বাবধায়ক ছিলেন অবস্থিক নামক কর্মচারী, নগরের ধর্মশালাগুলি দেখাশোনা করতেন অবস্থিক নামক কর্মচারী। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 10-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়। দেখো, অপশন এতে রয়েছে গুপ্ত যুগে রাজপদ ও মন্ত্রীপদ ছিল বংশানুক্রমিক এবং মৌর্য যুগের মতোই আমলাতান্ত্রিক। দেখো বলছে গুপ্ত যুগে রাজপদ এবং মন্ত্রীপদ এই দুটোই ছিল বংশানুক্রমিক এবং মৌর্য যুগের মতোই আমলাতান্ত্রিক। অর্থাৎ আমলাতান্ত্রিক মানে হচ্ছে মৌর্য যুগে আমরা যেমন পড়েছি যে সরকারি জমির, খাস জমির ভারপ্রাপ্ত কর্মচারী সীতাধ্যক্ষ, তারপর খনির ভারপ্রাপ্ত কর্মচারী আকড়াধ্যক্ষ, লবণের ভারপ্রাপ্ত কর্মচারী লবণাধ্যক্ষ। এরকমভাবে গুপ্ত যুগেও কিন্তু আমরা দেখলাম মহাবলাধিকৃত প্রধান সেনাপতি, মহা দণ্ডনায়ক সেনাপতি, এই ধরনের কর্মচারী অর্থাৎ আমলাতান্ত্রিক। ঠিক আছে, তো কেন্দ্র থেকে একদম সর্বনিম্ন স্তর, গ্রাম, কেন্দ্র, প্রদেশ, তারপরে জেলা থেকে একদম গ্রাম পর্যন্ত অনেক কর্মচারী নিযুক্ত ছিলেন। তো সেই জন্য গুপ্ত শাসনকে বলা হচ্ছে আমলাতান্ত্রিক, যেমনটা আমরা দেখেছি মৌর্য যুগে। ঠিক আছে, তো তারপরের অপশানটাতে বলা হচ্ছে গুপ্ত শাসকগণ স্বৈরাচারী ছিলেন। তবে এখানে এইটাই হয়ে যাবে ভুল, মানে হচ্ছে অপশন বি বলেছে এখানে গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়। এই তথ্যটি কিন্তু সঠিক নয়, মানে হচ্ছে গুপ্ত শাসকগণ স্বৈরাচারী ছিলেন না। তারা কি ছিলেন? তারা কিন্তু স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী ছিলেন না, তারা জনগণের প্রজা কল্যাণ অনুযায়ী শাসন করতেন। তো গুপ্ত রাজারা চিরাচরিত প্রথা, ধর্মশাস্ত্র, ব্রাহ্মণদের বিধিবিধান মেনেই কিন্তু শাসন করতেন, যেটা অপশন সিতে বলা হয়েছে। এবং দেখো অপশন ডিতে বলা হয়েছে গুপ্ত শাসনে রানীর ভূমিকা না থাকলেও এর ব্যতিক্রম ছিল। দেখো গুপ্ত শাসনে কিন্তু রানীর ভূমিকা ছিল না, এমনটা নয় যে গুপ্ত শাসনে রাজা এবং রানী একসঙ্গে শাসন করতেন বা কোনো রাজা না থাকলে তার রানী শাসন করতেন, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তবুও আমরা দেখেছি যে গুপ্ত শাসন ব্যবস্থায় রানীর ভূমিকা ব্যতিক্রম কিছু ছিল। যেমন সমুদ্রগুপ্তের মাতা কুবের নাগা প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী, যিনি স্বামীর সঙ্গে একত্রে শাসনকার্য পরিচালনা করতেন। আবার আমরা দেখেছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তা। তো এই প্রভাবতী গুপ্তা কিন্তু তার স্বামীর মৃত্যুর পর তার পুত্র দিবাকর সেনের হয়ে বাকাটক শাসন পরিচালনা করতেন। তো সেটা বাকাটক বংশে, কিন্তু গুপ্তযুগের যেহেতু গুপ্তযুগের এই প্রভাবতী গুপ্তার নাম রয়েছে গুপ্ত বংশের রাজকন্যা, তো সেই জন্যে এটা বলা হলো। তো দেখো এখানে ব্যতিক্রম এই দুটোই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গুপ্ত শাসনে রানীর ভূমিকা ছিল না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ গুপ্ত শাসকগণ যে স্বৈরাচারী ছিলেন এই তথ্যটা বলা হয়েছে, এটাই হচ্ছে ভুল। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো পরের 11 কোশ্চেনে চলে যাব। বলা হয়েছে গুপ্ত যুগের আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক। অপশন এতে রয়েছে রাজা ছিলেন সর্বোচ্চ বিচারক, তাকে সাহায্য করার জন্য ছিল বিচারক, মন্ত্রী ও ব্রাহ্মণ। তারপর বিতে বলা হচ্ছে নারদ, কাত্যায়ন, বৃহস্পতি প্রভৃতি স্মৃতিশাস্ত্র থেকে গুপ্ত যুগের বিচার ব্যবস্থা জানা যায়। তারপর সিতে রয়েছে গুপ্তদের বিচারে অঙ্গচ্ছেদ বা প্রাণদণ্ড দেওয়া হতো না, অর্থদণ্ডই ছিল প্রধান। এবং ডিতে বলা হচ্ছে উপরের সবগুলোই। তো এখানে অপশন ডি হয়ে যাবে উত্তর, অর্থাৎ উপরের সবগুলোই। মানে দেখো ইনফরমেশনগুলো দেখে নাও। গুপ্ত যুগের আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে বলা হচ্ছে রাজা ছিলেন সর্বোচ্চ বিচারক, তাকে সাহায্য করার জন্য বিচারক, মন্ত্রী এবং ব্রাহ্মণ ছিলেন। নারদ স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, এই সমস্ত স্মৃতিশাস্ত্রগুলো থেকে গুপ্ত যুগের বিচার ব্যবস্থা সম্পর্কে জানা যায়। এবং গুপ্তদের বিচারে অঙ্গচ্ছেদ বা প্রাণদণ্ড দেওয়া হতো না, অর্থদণ্ডই ছিল এ যুগের প্রধান শাস্তি হিসেবে প্রধান বিষয়। তো এখানে উপরের সবগুলোই হয়ে যাবে। আর দেখো চৈনিক
পরিব্রাজক ফাহিয়েনের বিবরণ থেকে আমরা গুপ্তদের উদার দণ্ডনীতির কথা জানতে পারি। উদার দণ্ডনীতি বলতে এই যে অঙ্গচ্ছেদ বা প্রাণদণ্ড দেওয়া হতো না, অর্থদণ্ড যেটা ছিল প্রাণদণ্ড থেকে অনেকটাই উদার দণ্ডনীতি, তো এটা জানা যায় চৈনিক পরিব্রাজক ফাহিয়েনের বিবরণ থেকে। তবে কালিদাসের রচনাবলী, মুদ্রারাক্ষস নাটক ও স্কন্দগুপ্তের জুনাগড় লিপিতে কিন্তু কঠোর দণ্ডবিধির উল্লেখ রয়েছে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 12 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগে কোন জাতির মর্যাদা পূর্বের তুলনায় উন্নততর হয়। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শূদ্র। শূদ্র জাতির মর্যাদা কিন্তু পূর্বের তুলনায় উন্নততর হয়। শূদ্ররা এ যুগে কৃষিজীবী মানুষ হিসেবে বিবেচিত হয় এবং কৃষ্ণ পূজা, মহাকাব্য, পুরাণ পাঠের অধিকারী হয়। গুপ্ত যুগে শূদ্রদের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শূদ্র। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 13 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগের সমাজ জীবন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়। দেখো অপশন এ তে রয়েছে সমাজে ব্রাহ্মণের স্থান ছিল শীর্ষে, নিষ্কর ভূমিদান করায় তাদের প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পায়। তারপর বিতে রয়েছে গুপ্ত সমাজে অস্পৃশ্যতার অস্তিত্ব ছিল না। সিতে রয়েছে এ যুগের খাদ্য তালিকায় মাছ মাংসের ব্যাপক ব্যবহার ছিল এবং ডিতে রয়েছে গুপ্ত যুগে দাস প্রথা ও পরিবার প্রথার প্রচলন ছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ গুপ্ত সমাজে অস্পৃশ্যতার অস্তিত্ব ছিল না বলা হয়েছে, কিন্তু এটা ভুল। গুপ্ত যুগে অবশ্যই অস্পৃশ্যতার অস্তিত্ব ছিল। এখানে যারা চতুর্বর্ণের বাইরের লোক তাদেরকে পঞ্চম একটা জাতি হিসেবে সমাজের বাইরে রাখা হতো, অপবিত্র হিসেবে গণ্য করা হতো এবং চণ্ডালকে বিভিন্ন স্মৃতিকাররা চণ্ডালদের অস্পৃশ্য রূপে গণ্য করেছেন। তাই গুপ্ত সমাজে অস্পৃশ্যতা বা জাতিভেদ প্রথার অস্তিত্ব কিন্তু ছিল, তো ছিল না, এখানে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আর অপশন এতে দেখো সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল শীর্ষে, এটা তো অবশ্যই সমাজে ব্রাহ্মণদের স্থান অবশ্যই শীর্ষে ছিল এবং তারা যদি কোনো রকম অপরাধ করতো তো তাদের শাস্তি হিসেবে সর্বোচ্চ ছিল নির্বাসন, এর থেকে বেশি শাস্তি তাদের ছিল না। সব দিক থেকে তারা কিন্তু একটা সুযোগ সুবিধা ভোগ করতো, যেহেতু তারা জাতি হিসেবে উন্নততর ছিল, সমাজের শীর্ষে ছিল। ঠিক আছে, এবং তাদের আরও মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। গুপ্তযুগে আমরা জানি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য অর্থনীতি, সেটা হচ্ছে অগ্রহার ব্যবস্থা। তো এই অগ্রহার ব্যবস্থার মাধ্যমে দেবদান, নিষ্কর ভূমিদান, ব্রহ্মদেহ এই সমস্ত আমরা সবই পড়বো, জানবো। তবে দেখো এখানে নিষ্কর ভূমিদান যেটা ব্রাহ্মণদের করা হতো, তো সেই ভূমিদান করার মাধ্যমে কিন্তু গুপ্তযুগে ব্রাহ্মণদের প্রতিপত্তি মর্যাদা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। একদিকে সমাজের দিক থেকে তো তারা সামাজিকভাবে শীর্ষে ছিল জাতির দিক থেকে, অন্যদিকে তারা এই ধন সম্পত্তির দিক থেকেও অর্থনৈতিকভাবেও কিন্তু তারা প্রতিপত্তি ও মর্যাদার অধিকারী হচ্ছে। তো এই দুই দিক থেকে কিন্তু সমাজে ব্রাহ্মণরা অনেকটা এগিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো এ যুগে খাদ্য তালিকায় মাছ মাংসের ব্যাপক ব্যবহার ছিল। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে এ যুগে মাছ মাংসের ব্যাপক ব্যবহার ছিল। পাঁঠা, ভেড়া, হরিণ, হাতি, মেষ বা শূকর, গরু এই সমস্ত প্রাণীর মাংস কিন্তু খাওয়া হতো। এছাড়াও সমকালীন সাহিত্য থেকে জানা যাচ্ছে যে আখ, আঙ্গুর, বেল, আম, আমলকি, কলা, ডালিম, খেজুর এই সমস্ত ফলের উল্লেখ পাওয়া যাচ্ছে, যেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা হতো। এছাড়া বরাহমিহিরের রচনা থেকে জানা যাচ্ছে দুধ, ঘি, মাখন, মধু, গুড়, চিনি, পায়েস এগুলো কিন্তু গুপ্তযুগের মানুষরা খাদ্য হিসেবে ব্যবহার করতো, তাদের খাদ্য তালিকায় কিন্তু এগুলো স্থান পেয়েছে। তারপর এ যুগের মানুষ আরেকটা যেটা সুগন্ধি মিশিয়ে জল পান করতো বা জলে কর্পূর মিশিয়ে সেবন করতো। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আনুষঙ্গিক, তো এগুলো অবশ্যই জানা দরকার, ওই জন্য আমি একটু বলে দিচ্ছি। তবে ফাহিয়েনের মতে সাধারণ জনগণ নিরামিষ ভোজনে অভ্যস্ত ছিল, পেঁয়াজ বা রসুন তাদের খাদ্য তালিকায় ছিল না। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দিয়ে দেখো গুপ্তযুগে দাস প্রথা ও পরিবার প্রথার প্রচলন ছিল। আমরা দাস প্রথা দেখেছি, মনুস্মৃতিতে বলা হয়েছে অপরাধের শাস্তি এবং শত্রুপক্ষের যুদ্ধবন্দীদের দাসে পরিণত করা হতো। নারদ স্মৃতিতে বলা হয়েছে দুর্ভিক্ষকালে খাদ্যের জন্য অনেকে দাসত্ব বরণ করতো। তো এই ধরনের দাসদের কথা কিন্তু গুপ্তযুগে আমরা সেই বৈদিক যুগ থেকে দেখে আসছি দাস প্রথার ব্যাপারটা, তো গুপ্তযুগেও কিন্তু এই ধরনের দাস প্রথা প্রচলিত ছিল। তারপর পরিবার প্রথা, যেটা
বলা হচ্ছে গুপ্তযুগে জনপ্রিয় হয়েছিল পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ পরিবারের কর্তা হিসেবে কাজ করতেন। পরিবারের পুরুষরাই প্রাধান্য লাভ করত। পিতার মৃত্যুর পর সকল পুত্র পিতার সম্পত্তিতে সমানাধিকার লাভ করত। তো এই যে পরিবার প্রথা, এই বিষয়টাও কিন্তু গুপ্তযুগের সমাজের একটা ভাইটাল বিষয়, ঠিক আছে। তো এইগুলো সবগুলোই গুপ্তযুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে, এগুলো অবশ্যই খুব ভালো করে নোটিস করবে। ওকে, তাহলে চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরে 14 কোশ্চেনে বলা হয়েছে গুপ্তযুগের বিখ্যাত উচ্চশিক্ষা কেন্দ্র ছিল অপশন এ কাঞ্চি, কাশী, নাসিক। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 14 অপশন এ কাঞ্চি, কাশী, নাসিক। এই জায়গাগুলো ছিল গুপ্তযুগে উচ্চশিক্ষার কেন্দ্র। এবং অপশন বিতে যে শ্রাবস্তী, কুশীনগর, বৈশালী রয়েছে, এই কটা জায়গা ছিল এই শ্রাবস্তী, কুশীনগর, বৈশালী, তারপর পাটলিপুত্র, গয়া, রাজগৃহ, সারনাথ, তার সাথে এগুলো ছিল কিন্তু বৌদ্ধ শিক্ষার কেন্দ্র, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের যে শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, সেই বৌদ্ধ ধর্ম শিক্ষার কেন্দ্র ছিল শ্রাবস্তী, কুশীনগর, বৈশালী, এইগুলো, এই অপশনটা। আর কাঞ্চি, কাশী, নাসিক ছিল গুপ্তযুগে উচ্চশিক্ষার বিখ্যাত কেন্দ্র। ওকে, পরের কোশ্চেন দেখে নিই। পরের 15 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগের মানুষের মুখ্য জীবিকা ছিল। দেখো গুপ্তযুগের মানুষের মুখ্য জীবিকা কি ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কৃষিকাজ, ঠিক আছে। কৃষিকাজ ছিল গুপ্তযুগের মানুষের মুখ্য জীবিকা বা উপজীবিকা। এটা জানা যাচ্ছে অমর সিংহের অমরকোষ, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, হিউয়েন সাংয়ের বিবরণ এবং মহাকবি কালিদাসের রচনা থেকে এ যুগের কৃষিকাজ সম্পর্কে অনেক কিছু তথ্য জানা যায়। এবং বলা হচ্ছে যে গুপ্তযুগের মুখ্য জীবিকা বা উপজীবিকা ছিল কিন্তু কৃষিকাজ। ওকে, ব্যবসা বাণিজ্যও ছিল, শিল্পও ছিল, সবই ছিল, কিন্তু মুখ্য উপজীবিকা বললে এখানে কৃষিকাজ হয়ে যাবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 16 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগের প্রধান কৃষিজ ফসল ছিল ধান। বরাহমিহির তার বৃহৎ সংহিতা গ্রন্থে কয় প্রকার ধানের উল্লেখ করেছেন? দেখো গুপ্তযুগের প্রধান কৃষিজ ফসল বলাই হচ্ছে ধান ছিল। বরাহমিহির তার বৃহৎ সংহিতা গ্রন্থে কয় প্রকার ধানের উল্লেখ করেছেন? তো দেখো 16 এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 8 প্রকার, ঠিক আছে। বরাহমিহির তার রচনায় 8 প্রকার ধানের উল্লেখ করেছেন। তো তার ভিতরে ছিল যেমন কলমশালী ধান, তারপরে জবক ধান, সুকরক ধান, ষষ্ঠিক ধান, এই ধরনের কয়েকটা আমি ভাগ বললাম। কলমশালী, জবক, সুকরক, ষষ্ঠিক, এই প্রকারের ধানগুলো ছিল 8 প্রকারের মধ্যে পড়ছে। কিছু প্রকার ভেদে আমি বললাম। আর কালিদাসের কাব্যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে শালি ধানের প্রশংসা রয়েছে। কালিদাস তার কাব্যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে শালি ধানের প্রশংসা করেছেন, ঠিক আছে। আর গুপ্তযুগের প্রধান ফসল ছিল ধান। ধান ছাড়াও গম, আখ, তুলো, মটরশুঁটি, এলাচ, সুপারি, গোলমরিচ, তিল, সর্ষে, এই সমস্ত কিছুরই ব্যাপক চাষাবাদ কিন্তু হতো। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, গুপ্তযুগে জাফরান পাওয়া যেত কাশ্মীরে, ঠিক আছে। গুপ্তযুগে জাফরান পাওয়া যেত কাশ্মীরে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 17 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগে পুণ্ড্রবর্ধন কোন ফসলের জন্য বিখ্যাত ছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। গুপ্তযুগে পুণ্ড্রবর্ধন কোন ফসলের জন্য বিখ্যাত ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আখ, চিনি, গুড়। আখই বলো বা চিনি বা গুড় যাই হোক না কেন, এই অপশন থাকলে পরে কিন্তু এটাই হয়ে যাবে যে আখ, চিনি, গুড়। গুপ্তযুগে পুণ্ড্রবর্ধন আখের জন্য বিখ্যাত ছিল। এবং এখানে যে গুড়ের জন্য বাংলা বিখ্যাত ছিল, এই জন্যে বাংলার নাম হয় কিন্তু গৌড়, ঠিক আছে। উত্তর বাংলা যেটাকে বলা হচ্ছে আখের জন্য বিখ্যাত ছিল, আখ বা চিনি বা গুড়ের জন্য প্রসিদ্ধ ছিল, এবং গুড়ের জন্য কিন্তু বাংলার নাম হয়েছে গৌড়। এটা কিন্তু খুব ভালো একটা ইনফরমেশন, তোমরা অবশ্যই এটা মনে রাখবে। তাহলে এখানে আখ, চিনি, গুড় এটা হয়ে গেল। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 18 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগের নীল চাষের প্রমাণ কোন অঞ্চলে পাওয়া গেছে? দেখো গুপ্তযুগের নীল চাষের প্রমাণ পাওয়া গেছে অপশন বি, গুজরাট থেকে। গুজরাট থেকে কিন্তু নীল চাষের প্রমাণ পাওয়া যাচ্ছে 592 খ্রিস্টাব্দে উৎকীর্ণ বিষ্ণু সেনের তাম্রশাসনে। 592 খ্রিস্টাব্দে উৎকীর্ণ করা বিষ্ণু সেনের তাম্রশাসনে গুজরাট অঞ্চলে নীল চাষের প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি 550 খ্রিস্টাব্দে গুপ্ত শাসন যদিও শেষ হয়ে যাচ্ছে, তবুও তার পরবর্তী পর্যায়ে 592 খ্রিস্টাব্দে উৎকীর্ণ করা বিষ্ণু সেনের তাম্রশাসনে নীল চাষের প্রমাণ পাওয়া যাচ্ছে গুজরাটে। এই লেখাতে নীল কুঠি অর্থাৎ নীল খামার এবং নীল গামলা, এই দুটি শব্দ পাওয়া গেছে। নীল কুঠি এবং নীল
গামলা এই দুটি শব্দ কিন্তু পাওয়া গেছে। তাহলে গুপ্ত যুগে নীল চাষ করা হতো, যেটা কোন অঞ্চল বিখ্যাত ছিল নীল চাষের জন্য? গুজরাট। এইটুকু মনে রাখলেই হবে আপাতত। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 19-এর কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগে জলসেচের জন্য খাল ও হ্রদ খননের উল্লেখ পাওয়া যায়, সমকালীন লেখেতে বাপি বলতে বোঝানো হয়েছে। দেখো, গুপ্ত যুগে যেহেতু চাষাবাদ হতো খুব একটা বৃহৎ একটা অঞ্চল জুড়ে বা অনেক রকম ফসলের চাষ করা হতো, সেই জন্য সেই চাষের জন্য কিন্তু অবশ্যই জলসেচ করা বা খাল খনন কৃত্রিম উপায়ে, তো এগুলো কিন্তু করা হয়েছে। তো এখানে বলেছে সমকালীন লেখেতে বাপি বলতে বোঝানো হয়েছে। দেখো, এখানে অ্যান্সার হয়ে যাবে 19-এর অপশান এ, অর্থাৎ ছোট পুষ্করণীকে। ঠিক আছে, ছোট পুষ্করণীকে বলা হয়েছে বাপি, আর বড় পুষ্করণীকে বলা হয় তারাক। আমি এখানে লিখে দিচ্ছি বাপি, এটা তো বাপি হলো, তারপর এটা হচ্ছে তারাগ। আর আয়তাকার সুদীর্ঘ পুষ্করণী, আয়তাকার এটাকে বলা হচ্ছে দীর্ঘিকা। দীর্ঘিকা। ঠিক আছে, তাহলে দেখো এগুলো কিন্তু খুব দেয় সেট পরীক্ষায়, বিশেষ করে ছোট পুষ্করণীকে বলা হচ্ছে বাপি, বড় পুষ্করণীকে বলা হচ্ছে তারাগ, এবং আয়তাকারের সুদীর্ঘ পুষ্করণীকে বলা হচ্ছে দীর্ঘিকা। তো এখানে কিন্তু দেখো নদীতে বাঁধ বা হ্রদ খোদাই এগুলো কিন্তু গুপ্তযুগে জলসেচের জন্য করা হতো। আর আমরা দেখেছি স্কন্দগুপ্ত গুজরাটে বিখ্যাত সুদর্শন হ্রদ মেরামত করিয়েছিলেন জলসেচের জন্য। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 20 কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে জমির গুণাগুণ অনুসারে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে রচিত অমরকোষ গ্রন্থে কয় ধরনের জমির উল্লেখ রয়েছে? এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। গুপ্ত যুগের জমির গুণাগুণ অনুসারে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে রচিত অমরকোষ গ্রন্থে, এখানে দেখো অপশন, এখানে সি হয়ে যাবে উত্তর, মানে 12 ধরনের জমির উল্লেখ রয়েছে। ঠিক আছে, সেই 12 ধরনের জমির কথা আমি একবার বলে দিচ্ছি কি কি রয়েছে। দেখো, 1-এ রয়েছে উর্বরা, 2-এ রয়েছে ঊষর, 3-এ রয়েছে মরু, 4-এ রয়েছে অপ্রহত, 5-এ রয়েছে সাদল, 6-এ পঙ্কিল, 7-এ জলপ্রায় মনুপম, 8-এ রয়েছে কচ্ছ, 9-এ রয়েছে শর্করা, 10-এ রয়েছে শক্রাবতী, এবং 11-তে রয়েছে নদীমাতৃক, 12-তে রয়েছে দেবমাতৃক। ওকে, তো এতগুলো জমির উল্লেখ কিন্তু গুপ্ত যুগে রয়েছে কোন গ্রন্থে? অমরকোষ গ্রন্থে। ঠিক আছে, তো দেখো অমর সিংহের লেখা অমরকোষ গ্রন্থে 12 প্রকার জমির কথা রয়েছে। এই 12 ধরনের জমির এতটা ডিটেলে না জানলেও হবে, 2-একটা যেমন অপ্রহত বলতে কোন জমিকে বোঝানো হয়, তারপর ঊষর বলতে কোন জমিকে বোঝানো হয়, খিল বলতে কোন জমিকে বোঝানো হয়, এগুলো আমি পরে বলছি। তো এখানে আপাতত এটা জেনে রাখো, গুপ্তযুগে 12 প্রকার জমি ছিল, যেটা জানা যাচ্ছে অমরকোষ গ্রন্থ থেকে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 21-এর কোশ্চেনে বলা হচ্ছে দেখো নিচের কোন জোড়াটি সঠিক নয়? তো আবারও এখানে জমির নিয়ে একটা কোশ্চেন রয়েছে। দেখো, এখানে ম্যাচ করতে দিয়েছে শুক্রাবতী বলছে শুকনো জমি, তারপর বলছে অপ্রহত যে জমিতে লাঙল চালানো হয়নি, তারপর শর্করা কাঁকুড়ে জমি, খিল রয়েছে পতিত জমি। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ হচ্ছে শুক্রাবতী যে শুকনো জমি কথা বলা হচ্ছে, তো এটা কিন্তু শুকনো জমি নয়, এটা হয়ে যাবে বালু জমি। ঠিক আছে, এটা হয়ে যাবে বালু জমি, একটু লিখে দিচ্ছি, বালু জমি মানে বালি রয়েছে যে জমিতে আর কি, বালু জমি। তো এটা হয়ে যাবে অ্যান্সার। আর বাকি যে রয়েছে দেখো অপ্রহত, এটা হচ্ছে যে জমিতে লাঙ্গল চালানো হয়নি সেই জমিকে বলা হচ্ছে অপ্রহত। তারপরে শর্করা বলা হচ্ছে কাঁকুড়ে জমি, অর্থাৎ যে জমিতে মাটিতে কাঁকড়ের ভাগ বেশি সেটা হচ্ছে কাঁকুড়ে জমি। আর খিল বা খিল ক্ষেত্র বলা হচ্ছে পতিত জমি, এটাও মানে যে জমিতে চাষাবাদ কখনো করা হয়নি ফেলে রাখা হয়েছে, এটা হচ্ছে খিল ক্ষেত্র বা পতিত জমি। তো আমি একটু আগে বললাম যে গুপ্তযুগে 12 প্রকার জমির কথা, তো সেখানে দেখো উর্বরা বলেছিলাম, 1-এ উর্বরা যে জমির ফলন ক্ষমতা বেশি সেটাকে বলা হচ্ছে উর্বরা। 2-এ বলেছিলাম ঊষর, সেটা হচ্ছে অনুর্বর জমি, খার বা নোনা জমি, ওটাকে বলছে ঊষর। তারপরে মরু, মরু মানে তো মরুভূমি টাইপ অফ জমি, মানে যেখানে বালির পরিমাণ বেশি থাকবে সেটাই মরু জমি। তারপরে অপ্রহত জমি যে জমিতে লাঙ্গল চালানো হয়নি,
এখানেই রয়েছে, এই অপশানেই রয়েছে। তারপরে দেখো সাদল জমি বলেছিলাম, ঘেঁষো জমি এটাকে বলছে, তো যেখানে ঘাসের পরিমাণ হয়তো বেশি সেটাই হচ্ছে সাদল জমি। পঙ্কিল জমি বলছে কর্দমাক্ত জমি, যেখানে কাদার পরিমাণ বেশি, সেটা পাঁকের পরিমাণ বেশি, সেটা হচ্ছে পঙ্কিল জমি। তারপরে জলপ্রায় মনুপম, যে জমি জলের কাছে অবস্থিত সেটাকে বলছে জলপ্রায় মনুপম জমি। তারপরে 8 বলেছিলাম কচ্ছ, সেটা হচ্ছে জলা জমি। 9 শর্করা, যেটা কাঁকুড়ে জমি, এখানে রয়েছে এই অপশানে, শীতে রয়েছে কাঁকুড়ে জমি, শর্করা বলা হয়। শক্রাবতী বালু জমি, অপশান এতে রয়েছে। তারপর 11 হচ্ছে নদীমাতৃক, নদী তীরবর্তী জমিকে বলা হয় নদীমাতৃক, আমরা পড়েছি নদীমাতৃক সভ্যতা, তো সেই জায়গা থেকে নদীমাতৃক, এটা তোমরা সবাই জানো যে নদীর তীরবর্তী জমি হচ্ছে নদীমাতৃক। তারপর দেখো দেবমাতৃক, দেবমাতৃক কোন জমিকে বলা হচ্ছে, যে জমিতে প্রাকৃতিক সেচের ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে দেবমাতৃক। ওকে, তাহলে এতগুলো জমির ভাগ রয়েছে 12 প্রকার, সেগুলো কোনটা কি সেটাও আমি বলে দিলাম। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের দেখো 22 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগে বাংলায় জমির সর্বনিম্ন একক কি ছিল। গুপ্ত যুগে বাংলায় জমির সর্বনিম্ন একক কি ছিল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরবাব। ঠিক আছে, আরবাব হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এরপর ছিল দ্রোণবাব, তারপর কুল্লবাব ছিল উচ্চতর একক। ঠিক আছে, প্রথমে সর্বনিম্ন একক ছিল আরবাব, তারপর ছিল দ্রোণবাব এবং সর্বোচ্চ একক বা সবথেকে বড় একক ছিল কুল্লাবাব। এই সবগুলোই মনে রাখবো, ওই জন্য আমি অপশানে দিয়েছি। আর বাব কথাটি বপন থেকে এসেছে, আর বীজ বপন অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর দ্রোণ কুল্ল এগুলো হচ্ছে শস্য মান। তো তারপর বাপ কথাটি বপন থেকে এসেছে এবং বীজ বপন অর্থে ব্যবহৃত হয়। তো আর ও বাপ এই দুটো মিলে কিন্তু জমির একক নির্ধারণ করা হয়েছে, যেমন কুল্লাবাব, দ্রোণবাব, আরবাব। ওকে, ঠিক আছে। দেখো গুপ্ত যুগে বলছে বাংলায় কি প্রকারের জমি ছিল, যেমন আমি বললাম 12 প্রকার জমি অমরকোষে পাওয়া যায়, সেরকম গুপ্ত যুগে বাংলাতেও কিছু তাম্রশাসন মিলেছে, যেখানে কিছু প্রকার জমির কথা উল্লেখ রয়েছে, যেমন ক্ষেত্র বলছে কৃষি জমি, বাপ ক্ষেত্র বীজ বপনের উপযুক্ত সিক্ত জমি। বাপ ক্ষেত্র কথাটা কিন্তু খুব আসে পরীক্ষায়, বাপ ক্ষেত্র এটা হচ্ছে বীজ বপনের উপযুক্ত সিক্ত জমি। তারপর খিল ক্ষেত্র বা পতিত জমি। তারপর অপ্রদ, আগে পড়েছি অপ্রহত, যা একেবারে অনুর্বর জমি, কিন্তু এটা বলছে অপ্রদ মানে যে জমি কাউকে দেওয়া হয়নি, এরকম জমি হচ্ছে অপ্রদ জমি। তারপরে অপ্রতিকর, অনুর্বর নিষ্কর জমি, অরণ্য বনাঞ্চল, বাস্তু জমি, বসবাসের জন্য জমি এবং চারণভূমি। এগুলো ছিল গুপ্ত যুগে বাংলায় কয়েকটি জমির উল্লেখ। ঠিক আছে, কয়েক ধরনের উল্লেখ আর কি, তাম্র শাসনগুলিতে জানা যাচ্ছে, তাম্র শাসনগুলি থেকে এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 23 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগে অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অগ্রহার ব্যবস্থা। আমরা জানি অগ্রহার ব্যবস্থা গুপ্ত যুগে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তো দেখো অগ্রহার ব্যবস্থা ছিল অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। গুপ্ত সম্রাটদের আমলে উত্তর ভারতে প্রায় সর্বত্রই অগ্রহার জমির অস্তিত্ব পরিলক্ষিত হয়। এই অগ্রহার কি, এই অগ্রহার ব্যবস্থাটা হচ্ছে, দেখো অগ্রহার ব্যবস্থা বলতে পুরোহিত সম্প্রদায়, দেবস্থান এবং বৌদ্ধ ও জৈন সংঘের অনুকূলে নিষ্কর ভূ সম্পদ দানকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই নিষ্কর ভূ সম্পত্তি দানকে বোঝানো হচ্ছে অগ্রহার। কাদের? পুরোহিত সম্প্রদায়, দেবস্থান, বৌদ্ধ ও জৈন সংঘের অনুকূলে যে নিষ্কর ভূমিদান করা হয় সেটাই হচ্ছে অগ্রহার ব্যবস্থা। তো নিষ্কর জমিদান এই অর্থে অগ্রহার, এবং এই প্রকার জমিদানের মুখ্য উদ্দেশ্য ছিল গ্রহীতার ধর্মচারণ এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সম্পদের সংস্থান সুনিশ্চিত করা। তো দেখো যাদেরকে এই পুরোহিত বলো, দেবস্থান, বৌদ্ধ, জৈন যে ভিক্ষু, যাদেরকেই এগুলো দেওয়া হচ্ছে, তার উদ্দেশ্য কি ছিল না, যারা এই ধর্মাচরণ যারা তারা যেন ঠিকঠাকভাবে পালন করতে পারে, জীবন ধারণ করতে পারে। তো এদের এই জীবন ধারণের কর্মসংস্থানের যে একটা সুনিশ্চিত করা, সেটার জন্যই কিন্তু অগ্রহার ব্যবস্থা চালু করা হয়। যারা জমি দান করতেন তাদের মধ্যে যেমন রাজা রাজপুরুষ ছিল, সেরকম সাধারণ ব্যক্তি যেমন বণিক, কারিগরের মতন ব্যক্তিরাও কিন্তু গুপ্ত যুগে অগ্রহার ব্যবস্থায় অংশ নিয়েছিল। ঠিক আছে, ব্রাহ্মণ বা ব্রাহ্মণদের অনুকূলে প্রদত্ত অগ্রহার ব্রহ্মদেহ বলা হতো। আর এই অগ্রহার ব্যবস্থায় প্রাচীন ভারতে সামন্ত প্রথার উদ্ভব ঘটিয়েছিল, যার ফল কিন্তু ভালো হয়নি রাষ্ট্রের পক্ষে। ওকে, তাহলে বোঝা গেল। পরের কোশ্চেনে চলে যাচ্ছি।
দেখো পরে 24-এর কোশ্চেনে চলে যাব। বলা হয়েছে গুপ্ত যুগে ভূমি রাজস্ব ছিল সরকারের আয়ের প্রধান উৎস, উৎপন্ন ফসলের কত শতাংশ ভূমি রাজস্ব নেওয়া হতো। দেখো এখানে গুপ্ত যুগের ভূমি রাজস্ব কিন্তু সরকারের আয়ের একটা প্রধান উৎস বলছে, এবং এখানে উৎপন্ন ফসলের কত শতাংশ ভূমি রাজস্ব নেওয়া হতো। তো এখানে হয়ে যাবে অ্যান্সার অপশন ডি, অর্থাৎ 1/6 অংশ। 1/6 অংশ কিন্তু গুপ্ত যুগে ভূমি রাজস্ব হিসেবে নেওয়া হতো, ঠিক আছে। এবং এই যে 1/6 অংশ ভূমি রাজস্ব, এটাকে বলা হচ্ছে ভাগ, ঠিক আছে। এই করটার নাম হচ্ছে বা এই রাজস্বটার নাম হচ্ছে ভাগ। এই ভাগ ছাড়াও কিন্তু আরও বিভিন্ন প্রকার করের উল্লেখ আমরা গুপ্ত যুগে পাই, যেমন কর, উদগ্র, বৃষ্টি, মল্লকর, হালিল বা হালিদণ্ড, ধান্য কর, তারপর রয়েছে হিরণ্য, তারপর রয়েছে ভোগ। এই ধরনের বিভিন্ন কর কিন্তু গুপ্ত যুগে নেওয়া হতো। তো কোনটা কি কর আমি একবার বলে দিচ্ছি। দেখো গুপ্ত যুগে ভাগ ছাড়াও কর নামক এক প্রকার রাজস্ব নেওয়া হতো, যেটা বলা হচ্ছে যে জনগণের স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে আরোপিত যে রাজস্ব, সেটাকে বলা হচ্ছে কর, ঠিক আছে। তারপর ছিল উদগ্র, যেটা গ্রাম বা শহরে মোতায়েন রক্ষী বাহিনী ভরণ পোষণের জন্য কর। অনেকে আবার এটাকে বলছে জলকর, ঠিক আছে, জলকর বলেও মনে করছে উদগ্রকে। তারপর রয়েছে বৃষ্টি, যেটা তো ভীষণই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এই বছরই WBCS প্রিলিমসে জিজ্ঞাসা করা হয়েছিল যে বৃষ্টি বলতে বোঝায় কোন করকে। তো এটা হয়ে যাবে কিন্তু সরকারি কাজে বিনা পারিশ্রমিকে শ্রমদান, অর্থাৎ এখানে বাধ্যতামূলক বেগার শ্রমদানকে বলা হচ্ছে বৃষ্টি, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো মল্লকর রয়েছে, বৈদেশিক আক্রমণকালে আরোপিত কর অর্থাৎ যুদ্ধ কর, ঠিক আছে। তারপর হিরণ্য অর্থাৎ নগদ অর্থে প্রদত্ত রাজস্ব। এছাড়াও রয়েছে হালিদণ্ড বা হালিকর, এটা হচ্ছে লাঙ্গলের উপরে কর। তারপর বালি দমনমূলক অতিরিক্ত কর। এছাড়াও রয়েছে উপায়িক, উৎসব অনুষ্ঠানে রাজাকে উপঢৌকন হিসেবে দেওয়ার জন্য যে কর, সেটা হচ্ছে উপায়িক কর, উপায়নিক কর, ঠিক আছে। তো দেখো এই এতগুলো কর কিন্তু রয়েছে, আরও রয়েছে, তবে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলে দিলাম। তো এতগুলো মনে রাখলেই হবে, ওকে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 25-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগের সাহিত্যে কয় প্রকার শিল্পের উল্লেখ রয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 64 প্রকার শিল্পের উল্লেখ কিন্তু গুপ্ত যুগের সাহিত্যে রয়েছে। তার ভিতরে ছিল কি কি না, বস্ত্র শিল্প, দারু শিল্প, মৃৎশিল্প, অঙ্গরাগ শিল্প। এই ধরনের শিল্পগুলো কিন্তু গুপ্ত যুগে খুবই উল্লেখযোগ্য ছিল। তো 64 প্রকার শিল্পের কথা কিন্তু গুপ্ত সাহিত্যে আমরা পেয়ে থাকি, ওকে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরে 26-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে দুর্ভিক্ষের কথা রয়েছে কোথায়। তো দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে গুপ্ত যুগে দুর্ভিক্ষের কথা উল্লেখ রয়েছে কোথায়, কোন উপাদান থেকে আমরা জানতে পারি। দেখো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ স্কন্দগুপ্তের জুনাগড় শিলালিপি এবং বৃহৎ সংহিতায়। এই দুটো উপাদান থেকে কিন্তু আমরা জানতে পারি যে গুপ্ত যুগে দুর্ভিক্ষ হয়েছিল, ওকে, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 27-এর কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগের তক্ষক, বর্ধকী, সূত্রধর কাদের বলা হয়। তো দেখো এখানে কাদের বলা হয় হতো, আচ্ছা দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দারু শিল্পীদের। গুপ্ত যুগের তক্ষক, বর্ধকী, সূত্রধর এই তিনটে শব্দ বোঝাতো দারু শিল্পীদের জন্য, ঠিক আছে। দারু শিল্পী মানে যারা কি করতো না, মাল ও আরোহী বহনের জন্য শকট তৈরি করতো, যানবাহন, রথ, বাড়ি ঘর এই সমস্ত কিছু নির্মাণ করতো, তাদের বলা হতো দারু শিল্পী। তো এই দারু শিল্পীদের কি বলা হচ্ছে, তক্ষক, বর্ধকী বা সূত্রধর, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 28-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগের সন্ধব বলতে বোঝানো হয়েছে। দেখো গুপ্ত যুগের সন্ধব বলতে বোঝানো হয়েছে অপশন এতে রয়েছে সামুদ্রিক লবণকে, অপশন বিতে রয়েছে খনিজ লবণকে, অপশন সিতে সুগন্ধি দ্রব্যকে এবং অপশন ডিতে মণিরত্নকে। তো সন্ধব বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে গুপ্ত যুগে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ খনিজ লবণকে, ঠিক আছে। গুপ্ত যুগে খনিজ লবণকে কিন্তু সন্ধব বলা হয়। দেখো দৈনন্দিন জীবনে লবণ ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য,
অমরকোষ গ্রন্থে সামুদ্রিক ও খনিজ লবণ এই দু ধরনের লবণের উল্লেখ রয়েছে। ঠিক আছে, অমরকোষ গ্রন্থ থেকে জানতে পারা যায় যে সামুদ্রিক এবং খনিজ এই দু ধরনের লবণ গুপ্তযুগে ছিল। এবং এই খনিজ লবণ যেটাকে সন্ধব বলা হয়েছে, এটা আমরা জানতে পারি কার রচনা থেকে? বৃহৎ সংহিতায়, অর্থাৎ বরাহমিহিরের বৃহৎ সংহিতা থেকে আমরা এই সন্ধব অর্থাৎ খনিজ লবণের কথা জানতে পারি, যে খনিজ লবণকে সন্ধব বলা হতো, এটা জানতে পারি এই তথ্যটা। তাহলে এখানে সন্ধব বলতে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর খনিজ লবণ। ঠিক আছে, ওকে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 29-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে বহির্গত বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। দেখো, গুপ্ত যুগে বাণিজ্য ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পেশা। তো এখানে বাণিজ্য খুব বড় আকারে, ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষিকাজ সবই কিন্তু গুপ্তযুগে খুব বড় আকারে হতো। তো এখানে দেখো বহির্বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল, কেন্দ্র মানে বন্দর, অর্থাৎ কোন বন্দর থেকে গুপ্তযুগে বহির্বাণিজ্য, প্রধান বন্দর আর কি বলতে গেলে, প্রধান কেন্দ্র বন্দর কোনটা ছিল? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ভৃগু কচ্ছ বন্দর, যেটা গুজরাটে। তো এটা এই ভৃগু কচ্ছ বন্দর কিন্তু গুপ্তযুগে প্রধান বহির্বাণিজ্য কেন্দ্র ছিল। এছাড়াও কল্যাণ বন্দর, চোল বন্দর, কাবেরীপত্তনম বন্দর, এগুলো সবই কিন্তু ছিল গুপ্তযুগে বাণিজ্যের জন্য বন্দর হিসেবে ব্যবহৃত হতো এইগুলো। এছাড়াও ছিল ক্যাম্বে, পাটলিপুত্র, পৈঠান, এই সময়কার উল্লেখযোগ্য কিছু বন্দর। ঠিক আছে, তবে প্রধান বন্দর বললে এখানে গুপ্তযুগে বহির্বাণিজ্যের ক্ষেত্রে ভৃগু কচ্ছ বন্দর হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি। পরের 30-এর কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগে রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে ছিল, দেখো অপশন এতে রয়েছে পশম, লোহা, মশলা, হাতির দাঁত, তারপর বিতে রয়েছে চন্দন কাঠ, সুতি বস্ত্র, মৃগনাভি, জাফরান, তারপর সিতে রয়েছে দারুচিনি, এলাচ, মরিচ, এবং ডিতে রয়েছে উপরের সবগুলো। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলোই, মানে পশম, লোহা, মশলা, হাতির দাঁত, চন্দন কাঠ, সুতি বস্ত্র, মৃগনাভি, তারপর জাফরান, দারুচিনি, এলাচ, মরিচ, এই সবগুলো কিন্তু গুপ্তযুগে কি করা হতো? রপ্তানি করা হতো, অর্থাৎ ভারত থেকে অন্য দেশে রপ্তানি করা হতো। এই সব দ্রব্যগুলোই কিন্তু রপ্তানিযোগ্য ছিল। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 31-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্তযুগে আমদানিকৃত দ্রব্যের মধ্যে ছিল, দেখো এতে রয়েছে রেশম, বিতে রয়েছে রূপা ও উৎকৃষ্ট শ্রেণীর মুক্ত, তারপর সিতে রয়েছে উন্নত মানের ঘোড়া, এবং ডিতে রয়েছে উপরের সবগুলো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই উপরের সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ রেশম। যেমন এখানে বলা হচ্ছে যে চীন থেকে গুপ্তযুগে রেশম আমদানি করা হতো, তারপর শ্রীলঙ্কা থেকে রূপো ও উৎকৃষ্ট মানের মুক্ত আমদানি করা হতো, এবং পারস্য থেকে উন্নত মানের ঘোড়া আসতো। ঠিক আছে, রেশম কোথা থেকে আসতো বললাম? চীন থেকে। এখানে লিখে দিচ্ছি, চীন থেকে রেশম আমদানি করা হতো, রূপো ও উৎকৃষ্ট মানের মুক্ত এটা হয়ে যাবে শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কা থেকে উন্নত মানের ঘোড়া এটা বরাবর পারস্য থেকেই আসে, তো এটা পারস্য থেকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো গুপ্তযুগে আমদানিকৃত দ্রব্যের মধ্যে এগুলো কিন্তু ছিল। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 32-এর কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগে ধনী বণিকদের বলা হতো, দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুপ্তযুগে ধনী বণিকদের বলা হতো শ্রেষ্ঠী। ঠিক আছে, শ্রেষ্ঠী এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ। তো শ্রেষ্ঠী বলা হতো গুপ্তযুগে ধনী বণিকদের। তার পরের অপশনে রয়েছে দেখো স্বার্থবাহ, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তো স্বার্থবাহ কাদের বলা হতো? যারা গুপ্তযুগে যারা ভ্রাম্যমান বণিক, অর্থাৎ ঘুরে ঘুরে যারা ব্যবসা করতো, সেই ভ্রাম্যমান বণিকদের বলা হতো স্বার্থবাহ। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে স্বার্থবাহ। দেশে বিদেশে ভ্রাম্যমান ব্যবসায়ীদের বলা হতো স্বার্থবাহ। ঠিক আছে, তারপরে দেখো বলা হচ্ছে প্রথম কুলিক। প্রথম কুলিক কাদের বলা হচ্ছে? জেলার কারিগর শিল্পীদের যিনি অগ্রগণ্য তাদের বলা হচ্ছে প্রথম কুলিক। তারপর প্রথম কায়স্থ রয়েছে লিপিকারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাদের বলা হচ্ছে প্রথম কায়স্থ। তাহলে দেখো শেষটি বলা হচ্ছে গুপ্তযুগে ধনী বণিকদের, স্বার্থবাহ বলা হচ্ছে গুপ্তযুগে যারা ভ্রাম্যমান বণিক তাদেরকে। তারপর প্রথম কুলিক কাদের বলা হচ্ছে? জেলার কারিগরি শিল্পীদের মধ্যে যিনি অগ্রগণ্য তাকে বলা হচ্ছে প্রথম কুলিক। আর প্রথম কায়স্থ বলা হচ্ছে লিপিকারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাদের বলা হচ্ছে কি না? প্রথম কায়স্থ। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 33-এর কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগে মানুষের দৈনন্দিন জীবনে কড়ির বিশেষ প্রচলন ছিল। এই কড়ি আমদানি করা হতো। তো দেখো এখানে
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মালদ্বীপ থেকে। তো দেখো আমরা যেমন দৈনন্দিন জীবনে খুচরো পয়সা ব্যবহার করি কোনো কিছু কেনার জন্য বা বিক্রির জন্য, তো সেরকম কিন্তু গুপ্ত যুগে কড়ি সাধারণ বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তো এই কড়ি আমদানি করা হতো কোথা থেকে? মালদ্বীপ থেকে। ঠিক আছে, ওকে পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 34 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগের শিল্পী ও বণিকদের পেশাদারি সংগঠনগুলিকে বলা হতো অপশন এ গিল্ড বা শ্রেণী, অপশন বি নিগম বা সংঘ, অপশন সি এ ও বি উভয় এবং অপশন ডি বলা হচ্ছে প্রমুখ কার্যচিন্তক। তো দেখো এখানে গুপ্ত যুগে শিল্পী ও বণিকদের যে পেশাদারি সংগঠন এটাকে বলা হচ্ছে গিল্ড বা শ্রেণী, নিগম বা সংঘ, এই দুটোই হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, এ ও বি উভয়। তাহলে গুপ্ত যুগের শিল্পী ও বণিকদের যে পেশাদারি সংগঠন ছিল যেখান থেকে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করত সেই জায়গাটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে না নিগম বা সংঘ, গিল্ড বা শ্রেণী। ঠিক আছে, এবং দেখো এখানে ডি এর অপশনে রয়েছে প্রমুখ আর কার্যচিন্তক, এই দুটো টার্ম রয়েছে। তো দেখো প্রমুখ কাকে বলা হচ্ছে, দেখো গুপ্ত যুগে যে শ্রেণী বা নিগম বা সংঘগুলো ছিল তো সেগুলো সবগুলো ছিল কিন্তু স্বশাসিত সংস্থা এবং সংঘে একজন করে সভাপতি ছিলেন, এই সভাপতিকে বলা হচ্ছে প্রমুখ। ঠিক আছে, গিল্ড বা শ্রেণী, নিগম বা সংঘের এইগুলো ছিল স্বশাসিত সংস্থা এবং এর যে সভাপতি ছিল এই সংঘের একে বলা হচ্ছে প্রমুখ। ঠিক আছে, এবং কার্যচিন্তক কাকে বলা হচ্ছে না এই নিগম বা সংঘগুলোর সাহায্যার্থে, মানে এই যে নিগম বা সংঘগুলি তৈরি হচ্ছে এগুলোকে সাহায্য করার জন্য কি করা হতো না 2, 3 বা 5 জনের একটি কার্যকরী সমিতি গঠিত হতো। ঠিক আছে, তাহলে এই সমিতির সদস্যদের বলা হচ্ছে কার্যচিন্তক। ওকে, তাহলে ক্লিয়ার। দেখো আমি আরও একবার বলে দিচ্ছি, গুপ্ত যুগের শিল্পী ও বণিকদের পেশাদারি সংগঠনকে বলা হতো গিল্ড বা শ্রেণী, নিগম বা সংঘ, এবং এই গিল্ড বা শ্রেণী বা নিগম বা সংঘের যে সভাপতি এগুলো স্বশাসিত সংস্থা ছিল এবং এই সংস্থার যে সভাপতি ছিলেন তাকে বলা হতো প্রমুখ, এবং এই যে নিগম বা সংস্থা বা গিল্ড এদেরকে সাহায্য করার জন্য যে 4-5 জন 3, 4 অথবা 5 এই সংখ্যক সদস্য বিশিষ্ট যে একটি কার্যকরী সমিতি বা হেল্পিং হ্যান্ড গঠিত হতো সেটাকে সেই সদস্যগুলোকে বলা হচ্ছে কার্যচিন্তক। ঠিক আছে, এই সদস্যদের বলা হচ্ছে কার্যচিন্তক। ওকে ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 35-এ বলা হচ্ছে গুপ্ত যুগে ব্যাংকের মতো টাকা ধার দেওয়ার মহাজনী কারবার ছিল, কত শতাংশ সুদে এই টাকা ধার দেওয়া হতো? দেখো গুপ্ত যুগে বলছে ব্যাংকের মতো মহাজনী কারবার ছিল যেখানে মহাজনরা গরিব মানুষদের টাকা ধার দিতেন, তো এখানে বলছে কত শতাংশ সুদে এই টাকা ধার দেওয়া হতো। তো দেখো গুপ্ত যুগে কিন্তু এই টাকার সুদ ছিল 20%। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 20% সুদে কিন্তু সাধারণ মানুষদের মহাজনরা টাকা ধার দিত। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 36-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে ভোজ্য তেল উৎপাদনের জন্য তৈলিক শ্রেণী ছিল কোন লেখ থেকে জানা যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন্দোর তাম্রশাসন, যেটা পাওয়া গেছে কোথায় না উত্তরপ্রদেশে। ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ইন্দোর তাম্রশাসন স্কন্দগুপ্তের, এবং এটা 400, আমি এখানে লিখে দিচ্ছি স্কন্দগুপ্তের সালটা কত 466 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তাহলে দেখো ইন্দোর তাম্রশাসন যেটা উত্তরপ্রদেশে পাওয়া গেছে এবং স্কন্দগুপ্তের এই তাম্রশাসনটা 466 খ্রিস্টাব্দে, তো এইখানে কিন্তু গুপ্তযুগে ভোজ্য তেল উৎপাদকের জন্য তৈলিক শ্রেণী এর যে উল্লেখ সেটা কিন্তু এই লেখ থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওকে পরের কোশ্চেনটা দেখে নিই। পরের দেখো 37-এর কোশ্চেনে বলা হচ্ছে গুপ্ত যুগে গুজরাট থেকে মালবে আসা রেশম শিল্পীদের কথা জানা যায় কোন লেখ থেকে? এই কোশ্চেনটা আমি
কিন্তু সেটে এক বছর দেখেছিলাম যে এসেছে গুপ্তযুগে গুজরাট থেকে মালবে আসা রেশম শিল্পীদের কথা জানা যায়। এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই এসেছিল যে গুপ্তযুগে গুজরাট থেকে মালবে আসা রেশম শিল্পীদের কথা জানা যায় কোন লেক থেকে। তো এখানে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ মান্দাসোর লেক। মান্দাসোর লেক থেকে কিন্তু এটা পাওয়া যাচ্ছে যে গুপ্তযুগে গুজরাট থেকে মালবে আসা রেশম শিল্পীদের কথা বা রেশম শিল্পী গোষ্ঠীদের কথা যদি বলে শুধু, তাহলেও হয়ে যাবে এই মান্দাসোর লেক। এই মান্দাসোর লেকের তারিখটা কত ছিল? 436 এবং 473। 436ও ছিল আর 473 এডি অর্থাৎ খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এই কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ, এটা সেটে এসেছিল সেজন্য আমি কোশ্চেনটা রেখেছি। তাহলে এখানে রেশম শিল্পীদের কথা মান্দাসোর লেক হয়ে যাচ্ছে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 38-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্তযুগে গিল্ড ব্যবস্থা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? দেখো অপশন এতে রয়েছে শ্রেষ্ঠী স্বার্থ কুলিক নিগম ছিল গুপ্তযুগের বৃহত্তম পেশাদারি সংগঠন। তারপর বিতে বলছে শ্রেণী বা গিল্ডগুলির রাজনৈতিক ও আর্থিক গুরুত্ব ছিল। তারপরে দেখো সিতে বলছে রাজারা এই গিল্ডগুলির শ্রদ্ধা করতেন, পরবর্তীকালে তারা নিয়ন্ত্রণও করতেন। এবং ডি উপরের সবগুলি। এখানে সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলি। তাহলে দেখো ইনফরমেশনগুলো দেখে নাও। শ্রেষ্ঠী স্বার্থ কুলিক নিগম, এই যে এই পুরো ওয়ার্ডটা শ্রেষ্ঠী স্বার্থ কুলিক নিগম ছিল গুপ্তযুগের বৃহত্তম পেশাদারি সংগঠন এবং শ্রেণী বা গিল্ডগুলির রাজনৈতিক ও আর্থিক গুরুত্ব ছিল। এছাড়া কি রাজারা কিন্তু এই গিল্ডগুলো পরিচালনা করত পরবর্তীকালে এবং এই গিল্ডগুলির প্রতি তাদের কিন্তু একটা শ্রদ্ধা ছিল। ঠিক আছে, তো এই গিল্ডগুলিকে তারা অবশ্যই গুরুত্ব দিতেন খুব ভালোভাবে এবং পরবর্তীকালে কিন্তু তারা নিয়ন্ত্রণও করতেন এই গিল্ডগুলি। ওকে, তারপরে দেখো এখানে পরবর্তীকালে কি হতো না, নারদ স্মৃতি এবং অন্যান্য আরও লেখ থেকে জানা যাচ্ছে যে গিল্ডগুলি স্বশাসিত সংস্থা থেকে তারা কিন্তু খুব বড় আকারের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এবং এই গিল্ডে রাষ্ট্রবিরোধী অনৈতিক ও অপরাধমূলক কাজকর্মের কথাও জানা যাচ্ছে, যেটা নারদ স্মৃতিতে বলা হচ্ছে যে এই অপরাধমূলক কাজকর্ম বন্ধের ব্যবস্থা নিতে বলা হয় রাষ্ট্র কর্তৃক। ঠিক আছে, তো গিল্ডগুলো স্বশাসিত সংস্থা থেকে একটা বড় ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। তো সেখান থেকে কিন্তু তাদের কি হচ্ছে না, রাষ্ট্রবিরোধী অনৈতিক অপরাধমূলক কাজকর্মে তারা লিপ্ত হয়ে যাচ্ছে এই গিল্ডগুলো এবং কি হচ্ছে না, রাষ্ট্র থেকে তাদেরকে কিন্তু এই ধরনের কাজকর্ম, এই নেগেটিভ কাজকর্মগুলো বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এটা জানা যাচ্ছে নারদ স্মৃতি থেকে। এছাড়াও দেখো কুলিক নিগম এই শব্দটি অনেক সময় জিজ্ঞাসা করা হয় কোথা থেকে জানা যায়, তো বৈশালীতে প্রাপ্ত একটি শিলমোহর থেকে কুলিক নিগম শব্দটি পাওয়া যায়। এটা আমি একটা বাড়তি ইনফরমেশন হিসেবে বলে দিলাম। তো দেখো এখানে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর 38-এর। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 39-এর কোশ্চেনে বলা হয়েছে ধনুর্ধারী বিনা বাদনরত বাঘছাপ অশ্বমেধ টাইপ মুদ্রাগুলো কোন গুপ্ত শাসকের? তো দেখো এখানে বিনা বাদনরত মুদ্রা থেকে বুঝতে পারছো এটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সমুদ্রগুপ্তের কিন্তু এই মুদ্রাগুলি ছিল কি ছিল? ধনুর্ধারী বিনা বাদনরত বাঘছাপ অশ্বমেধ টাইপ অফ মুদ্রা ছিল কিন্তু গুপ্ত শাসক সমুদ্রগুপ্তের। আর সমুদ্রগুপ্তের সময় কয় প্রকারের মুদ্রা পাওয়া গেছে না 4 প্রকারের সুবর্ণ মুদ্রা বা স্বর্ণ মুদ্রা কিন্তু পাওয়া গেছে গুপ্ত যুগের সমুদ্রগুপ্তের সময়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় 8 প্রকারের মুদ্রা পাওয়া গেছে এবং প্রথম কুমারগুপ্তের সময় 14 প্রকার স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল বা এগুলো পাওয়া গেছে। ঠিক আছে, সমুদ্রগুপ্তের সময় কি বললাম 4 প্রকারের পাওয়া গেছে স্বর্ণ মুদ্রা, ধনুর্ধারী বিনা বাদনরত বাঘছাপ অশ্বমেধ, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় পাওয়া গেছে 8 প্রকারের সুবর্ণ মুদ্রা, প্রথম কুমারগুপ্তের সময় পাওয়া গেছে 14 প্রকারের সুবর্ণ মুদ্রা বা স্বর্ণ মুদ্রা। ওকে, দেখো এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি রকম টাইপের মুদ্রা ছিল? অশ্বারোহী, ছত্রাহারী, চক্রবিক্রম টাইপ মুদ্রা ছিল। কি ছিল? অশ্বারোহী, তারপর ছত্রহারী, তারপর চক্রবিক্রম টাইপ মুদ্রা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আর এখানে দেখো স্কন্দগুপ্ত রয়েছে, তো এখানে স্কন্দগুপ্তেরও কিছু মুদ্রা ছিল, তার ধরনটা কিরকম ছিল? ধনুর্ধারী, সিংহ হন্তারক, তারপরে
তরোয়ালধারী, তারপরে অশ্বারোহী টাইপ, এগুলো ছিল কিন্তু স্কন্দগুপ্তের মুদ্রা। এবং কুমারগুপ্তের মুদ্রা ছিল গজারোহী, তারপর ছিল সিংহ হন্তারক, গন্ডার, নিহন্তা, কার্তিকেয়, এই ধরনের মুদ্রাগুলো ছিল কিন্তু স্কন্দগুপ্তের। তো এত কিছু জানার দরকার নেই, আমি শুধু আনুষঙ্গিক তথ্য হিসেবে এগুলো আমি বলে দিচ্ছি। তো এখানে শুধুমাত্র কয়েকটা মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ, যেমন কুমার দেবী টাইপ অফ মুদ্রা, এটা প্রথম চন্দ্রগুপ্তের, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আর বিনা বাদনরত মুদ্রা, এটা কার, এটা তো বারবার পরীক্ষায় আসে, এটা অবশ্যই সমুদ্রগুপ্তে, তোমরা অনেকেই জানো। আর কুমার দেবী টাইপ মুদ্রা প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী ছিলেন কুমার দেবী, তাই কুমার দেবী টাইপ মুদ্রা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের। ঠিক আছে, আর যেগুলো বললাম ওগুলো শুধুমাত্র পড়লেই হবে, অতটা মনে রাখার দরকার নেই, খুব ডিটেলে আসে না, এগুলো একমাত্র নেট সেট পরীক্ষাতেই আসে, বিশেষ করে নেটে। তো দেখো এখানে আমি সবগুলো বলে দিলাম কম বেশি। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 40-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে কোন 3 শাসকের তামার মুদ্রা পাওয়া গেছে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রামগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, এই 3 জন শাসকের কিন্তু গুপ্ত যুগে তামার মুদ্রা পাওয়া গেছে। তাছাড়া কিন্তু অন্য কোনো শাসকের তামার মুদ্রা গুপ্ত যুগে পাওয়া যায়নি। আমরা জানি গুপ্ত যুগের দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেন, কিন্তু এখানে তামার মুদ্রার কথা বলা হচ্ছে। তো তামার মুদ্রা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রামগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, এই 3 জন শাসকের রাজত্বকালে পাওয়া গেছে, বা এই 3 জন শাসকের রাজত্বকালে প্রচলিত ছিল। বাকি শাসকের রাজত্বকালে কিন্তু এই তামার মুদ্রা ছিল না। সুবর্ণ মুদ্রা বা স্বর্ণ মুদ্রা কিন্তু কম বেশি সমস্ত গুপ্ত শাসকের রাজত্বকালেই কিন্তু ছিল। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো পরের 41-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে রেশম বস্ত্রের জন্য বিখ্যাত কেন্দ্র ছিল। তো দেখো এখানে গুপ্ত যুগে রেশম বস্ত্রের জন্য বিখ্যাত কেন্দ্র কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বারাণসী। বারাণসী ছিল কিন্তু গুপ্ত যুগে রেশম বস্ত্রের জন্য খুবই বিখ্যাত একটা কেন্দ্র। এবং তার পরের অপশন রয়েছে মথুরা। মথুরা কি ছিল, মথুরা কার্পাস বস্ত্র বয়নের জন্য কিন্তু বিখ্যাত ছিল। তারপর হচ্ছে পুণ্ড রাজ্য। পুণ্ড রাজ্য কি ছিল, খোম বা লিলেন বস্ত্র, এটার জন্য কিন্তু বিখ্যাত ছিল পুণ্ড রাজ্য। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বারাণসী, এটা হয়ে যাবে রেশম, এ তো বলাই আছে কোশ্চেনে। তো দেখো এটা হয়ে যাবে রেশম, তারপরে মথুরা, এটা হয়ে যাবে কার্পাস বয়ন। তারপর পুণ্ড রাজ্য কি ছিল, পুণ্ড রাজ্যতে এখানে ছিল খোম। খোম এই টার্মটা মনে রাখবে, খোম হচ্ছে এক প্রকারের বস্ত্র, এটাকে বলছে লিলেন বস্ত্র। ঠিক আছে, লয় হস্যই লয়ে একার দন্তান। তো এখানে দেখো লিলেন বস্ত্র বা খোমের জন্য বিখ্যাত ছিল পুণ্ড রাজ্য, মথুরা ছিল কার্পাস বয়ন শিল্পের জন্য, এবং বারাণসী ছিল রেশম শিল্পের জন্য। ঠিক আছে, মানে রেশম বস্ত্রের জন্য অ্যাকচুয়ালি। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো পরের 42-এর কোশ্চেনে চলে যাচ্ছি। বলা হয়েছে গুপ্ত যুগে রাজভাষা ছিল। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সংস্কৃত। ঠিক আছে, গুপ্ত যুগে কোর্ট ল্যাঙ্গুয়েজ বা রাজভাষা ছিল কিন্তু সংস্কৃত, এবং সংস্কৃততে লেখালেখি হতো। ঠিক আছে, তো এখানে দেখো সংস্কৃত বলা হয়েছে এই জন্যই কিন্তু গুপ্ত যুগকে সংস্কৃত ভাষার পুনরুত্থানের যুগ বলা হয়। ওকে, গুপ্ত যুগে যে সমস্ত লেখালেখি ছিল আমরা দেখেছি যে কালিদাসের লেখা, শূদ্রকের লেখা, ঠিক আছে, বিভিন্ন গ্রন্থ নাটক আমরা দেখলাম। তো সেই সমস্ত গ্রন্থ নাটক কিন্তু গুপ্তযুগের সংস্কৃততে লেখা হয়েছে। এবং গুপ্তযুগের কোর্ট ল্যাঙ্গুয়েজ যদি বলা হয়, অর্থাৎ কোর্ট ল্যাঙ্গুয়েজ বলতে রাজভাষা, তো সেটা হয়ে যাবে সংস্কৃত। আর গুপ্তযুগকে কিন্তু এই জন্যে সংস্কৃত ভাষার পুনরুত্থানের যুগ বলা হয়। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরে 43-এর কোশ্চেনে বলা হয়েছে রামায়ণ এবং মহাভারত কোন যুগে সম্পন্ন হয়েছিল। এটা অবশ্যই অপশন সি অ্যান্সার হয়ে যাবে গুপ্ত যুগে। ঠিক আছে, খ্রিস্টীয় 4র্থ শতকে রামায়ণ মহাভারত সম্পন্ন হয়, যেটা ছিল গুপ্ত যুগ। ওকে, গুপ্ত যুগে তাহলে রামায়ণ মহাভারত কমপ্লিট হচ্ছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। 44-এর কোন ঐতিহাসিক গুপ্ত যুগকে পেরিক্লিসের যুগ, অগাস্টাসের যুগ এবং এলিজাবেথের যুগের সাথে তুলনা করেছেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ঐতিহাসিক বার্নেট। ওকে, ঐতিহাসিক বার্নেট গুপ্ত যুগকে গ্রিসের
ইতিহাসের পেরিক্লিসের যুগ, রোমের ইতিহাসে অগাস্টাসের যুগ এবং ইংল্যান্ডের ইতিহাসে এলিজাবেথের যুগের সাথে তুলনা করেছেন ঐতিহাসিক বার্নেট। ওকে, 45-এর কোশ্চেনে চলে যাব। গুপ্ত যুগে মন্দির স্থাপত্যের বিকাশ ঘটে। কোন রীতিতে গুপ্ত যুগে মন্দির নির্মাণ শুরু হয়? দেখো, গুপ্ত যুগে স্থাপত্য ভাস্কর্য কিন্তু একটা বৃহৎ অংশ আমরা জানতে পারি। মন্দির নির্মাণ শৈলী এখানে কিন্তু নতুনভাবে শুরু হয়। মন্দির স্থাপত্যের যুগও কিন্তু গুপ্ত যুগকে বলা হয়। তাহলে দেখো, মন্দির স্থাপত্য কোন রীতিতে এখানে হয়েছিল? এখানে দেখো 3 মহলা ও 3 প্রস্থে মন্দির নির্মাণ, এটা একটা নতুন শৈলী যেটা গুপ্ত যুগে শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 3 মহলা ও 3 মন্দির নির্মাণ এটা স্থাপত্য ভাস্কর্যের একটা রীতি। আর মন্দিরগুলো তৈরি হতো কোন রীতি? আমরা জানি যে দাবির স্টাইল একটা আছে আর একটা আছে নাগর স্টাইল। ওকে, তো উত্তর ভারতে দেখেছি নাগর স্টাইল, দক্ষিণ ভারতে দাবির স্টাইল। তো দেখো, কোনো কোনো জায়গায় আবার কোনো কোনো মন্দিরে দুটো রীতির কিন্তু প্রতিফলন দেখা যায়। তো এখানে কিন্তু স্থাপত্য ভাস্কর্যের এই 3 মহলা ও 3 প্রস্থ রীতি গুপ্ত যুগেই নতুন শুরু হয়। তো সেই জন্য এখানে বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর যখন আমরা মন্দির স্থাপত্যের পার্টিকুলার মন্দিরের নির্মাণের যে শৈলী বলবো তখন কিন্তু দাবির নাগর ওগুলো আসবে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরে 46-এর কোশ্চেনে বলা হয়েছে পাথর ও ইট দিয়ে মন্দির নির্মাণ শৈলী কোন যুগে প্রথম শুরু হয়? এটা অবশ্যই গুপ্ত যুগ হয়ে যাবে, কারণ এখন গুপ্ত যুগ সিরিজ চলছে, তো অবশ্যই গুপ্ত যুগ। তো দেখো, পাথর এবং ইট একটা স্থায়ী বস্তু এবং এই স্থায়ী বস্তু দিয়ে পাকাপোক্তভাবে মন্দির নির্মাণ শৈলী বা স্থাপত্য নির্মাণ শৈলী এটা শুরু হয়েছিল গুপ্ত যুগে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 47-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে গুহা মন্দির ছিল অজন্তা গুহা, ইলোরা গুহা, উদয়গিরি গুহা, উপরের সবগুলো। অবশ্যই উপরের সবগুলোই। অজন্তা গুহা দেখো যেটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে পাওয়া গেছে, ইলোরা গুহা এটাও পাওয়া গেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। তো দেখো, অজন্তা গুহা এখানে কিন্তু গুপ্ত যুগের বেশ কিছু চিত্র পাওয়া গেছে, যেটা জল ছবি বা ফুরিন্তর জল রঙের ছবি এগুলো, ঠিক আছে, যেগুলো কোথায় ছিল না গুহার দেওয়ালে এবং ছাদের তলদেশে এই অজন্তা গুহার এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোথায়? গুহার দেওয়ালে এবং ছাদের তলদেশে। আর দেখো, অজন্তা গুহা বিভিন্ন গুণী চিত্রশিল্পের সমৃদ্ধ ভাণ্ডার এবং এখানে মোট 29টি গুহার মধ্যে 16টি গুহায় ছবি পাওয়া গেছে। ওকে, মোট গুহা ছিল কত না 29টি, মোট গুহা ছিল 29টি, তার ভিতরে পাওয়া গেছে ছবি পাওয়া গেছে 16টিতে। ঠিক আছে, 16টির ভিতরে 1, 2, 9, 10, 16, 17 এবং 19 নাম্বার গুহাতেই ছবি আছে, বাকিগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, 29টির মধ্যে গুণে টোটাল 16টির মধ্যে পাওয়া গেছে। তো কত নম্বরগুলো ছিল? 1, 2, 9, 10, 16, 17 এবং 19 এই গুহাতেই ছবি পাওয়া গেছে। ওকে, আর অজন্তা গুহা চিত্রগুলিকে 3টি পর্বে ভাগ করা হয়, আদি পর্ব, বাকাটক পর্ব এবং উত্তর পর্ব। এই 3টি ভাগে কিন্তু অজন্তা গুহা চিত্রগুলিকে ভাগ করা হয়। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 48-এর কোশ্চেনে বলা হয়েছে অজন্তার গুহা চিত্রগুলির বিষয়বস্তু হলো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ বুদ্ধের জীবনী এবং জাতকের গল্প। অজন্তা গুহাতে 3টি পর্বে চিত্র পাওয়া গেছে, কিন্তু প্রতিটি পর্বেরই মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্ম, বুদ্ধের জীবনী, পূর্বজন্মের কাহিনী তথা জাতকের গল্প। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের দেখো 49-এর কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগের বাঘ গুহা চিত্র কোথায় পাওয়া গেছে? এটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মধ্যপ্রদেশ। ওকে, বাঘ গুহা চিত্র পাওয়া গেছে গুপ্ত যুগে কোথায় না মধ্যপ্রদেশে। মোট 9টি গুহা পাওয়া গেছে। আর এখানকার বিষয়বস্তু হচ্ছে কি না এখানকারও বিষয়বস্তু বোধিসত্ত্ব বুদ্ধদেব, তার সঙ্গে রাজা রানী, নর্তক নর্তকী, নাচ গান, হাতি ঘোড়া, বিলাস বৈভবের ছবিও কিন্তু এখানে রয়েছে এই মধ্যপ্রদেশের বাঘ গুহা চিত্রে, যেটা কিন্তু গুপ্ত যুগের একটা স্থাপত্যের মধ্যে পড়ছে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 50-এর কোশ্চেনে বলা হয়েছে ইলোরা গুহার বিষয়বস্তু হলো, দেখো অপশন এ তে রয়েছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, অপশন বি তে রয়েছে ব্রাহ্মণ্য ধর্ম এবং অপশন সি তে রয়েছে এ ও বি উভয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ এ ও বি উভয়, মানে ইলোরা গুহার বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মের নানা রকম বিষয়বস্তু। ঠিক আছে, আর আমরা একটু আগে দেখলাম যে অজন্তা গুহার বিষয়বস্তু কি ছিল? শুধুই বৌদ্ধ ধর্ম, বুদ্ধদেব, বোধিসত্ত্ব, জাতকের কাহিনী, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, এই সমস্ত কিছুই মূল বিষয়বস্তু। 3টি পর্বে আমরা দেখেছি অজন্তা গুহার ভাগ, উত্তর পর্ব,
আদি পর্ব, গুপ্ত বাকাটক পর্ব এবং উত্তর পর্ব। তো 3টি পর্বেরই মূল বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্ম বা বুদ্ধদেব বা বোধিসত্ত্ব, ওকে, বা জাতকের কাহিনী। কিন্তু এখানে একটাই পার্থক্য ইলোরার সাথে অজন্তার, যেখানে বৌদ্ধ ধর্ম তো ছিল, তার সাথে জৈন ধর্মও ছিল এবং তার সাথে কি ছিল, ব্রাহ্মণ্য ধর্ম অর্থাৎ পৌরাণিক দেবদেবীর কাহিনী। ওকে, আর একটা ইনফরমেশন যে ইলোরা গুহার 10ম গুহা যেটা ছিল একটা চৈত্য গৃহ এবং এটাকে বলা হচ্ছে বিশ্বকর্মা গুহা। তাহলে কখনো যদি কোনো পরীক্ষায় আসে, এগুলো খুব এমনি সচরাচর আসে না, তবুও আমি বলে রাখছি, ইনফরমেশন দিয়ে রাখা ভালো, যে ইলোরা গুহার 10ম গুহা একটি চৈত্য গৃহ এবং এই চৈত্য গৃহটি বিশ্বকর্মা গুহা নামে পরিচিত। তাহলে যদি পরীক্ষায় আসে যে বিশ্বকর্মা গুহা কোন গুহার সাথে রিলেটেড, তাহলে অবশ্যই হয়ে যাবে ইলোরা গুহা। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 51 কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগে উদয়গিরি গুহাতে কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া গেছে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ বরাহরূপী বিষ্ণু। ওকে, বরাহরূপীর বিষ্ণু মূর্তি পাওয়া গেছে, প্রতিমূর্তি পাওয়া গেছে উদয়গিরি গুহাতে, যেখানে কি ছিল, যার বিষ্ণুর বাঁ দিকে আছেন মকর বাহিনী গঙ্গা দেবী এবং কুর্ম বাহিনী যমুনা মূর্তি। ওকে, এই বরাহরূপী বিষ্ণু পাওয়া গেছে উদয়গিরি গুহাতে। আর দেখো গান্ধর্ব দম্পতির মূর্তি, এটা গুপ্তযুগের একটা স্থাপত্য ভাস্কর্য যেটা পাওয়া গেছে গোয়ালিয়রে। ওকে, দণ্ডায়মান বুদ্ধ মূর্তির শীতে রয়েছে। এই দণ্ডায়মান বুদ্ধ মূর্তি পাওয়া গেছে রাজশাহী জেলায় বিহারেল নামক একটা অঞ্চলে, রাজশাহীর বিহারেলে পাওয়া গেছে দণ্ডায়মান বুদ্ধ মূর্তি, যেটা গুপ্তযুগের একটা স্থাপত্যের নিদর্শন বা উদাহরণ। তারপরে দেখো মকর বাহিনী গঙ্গা দেবীর মূর্তি, এটা রয়েছে বিদিশায়। ওকে, বিদিশাতে পাওয়া গেছে মকর বাহিনী গঙ্গা দেবীর মূর্তি, এটাও গুপ্তযুগের একটা স্থাপত্য ভাস্কর্যের উদাহরণ। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 52 কোশ্চেনে বলা হয়েছে গুপ্তযুগে কোথায় একটি তামার বুদ্ধ মূর্তি পাওয়া গেছে যেটি ইংল্যান্ডের চারুকলা কেন্দ্রে সংরক্ষিত রয়েছে। এটা ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো এটা আর একটা অন্যভাবেও আসে, সেটাও বলছি। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 52, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ সুলতানগঞ্জ। ওকে, সুলতানগঞ্জ এই জায়গার যে তামার বুদ্ধ মূর্তি, এটা কোন যুগের, এই কোশ্চেনটা খুব আসে। এটা হচ্ছে প্রথমত গুপ্ত যুগের। আর এখানে দেখো গুপ্ত যুগের এই তামার বুদ্ধ মূর্তিটি ইংল্যান্ডের বাকিংহামে রয়েছে চারুকলা কেন্দ্রে, এই সুলতানগঞ্জ, যেখানে বুদ্ধ কি দণ্ডায়মান, এখানে তামার দণ্ডায়মান বুদ্ধ মূর্তি হবে। তো তামার এই বুদ্ধ মূর্তিটি রয়েছে সুলতানগঞ্জে। এটা হচ্ছে গুপ্ত যুগের একটা স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা বর্তমানে কোথায় আছে, ইংল্যান্ডের বাকিংহামের চারুকলা কেন্দ্রে। ওকে, তার প্রথম অপশানে দেখো রয়েছে রাজগীরের মণিয়ার মঠ। দেখো রাজগীরের যে মণিয়ার মঠ রয়েছে, এই মঠের প্রাচীরের গায়ে কয়েকজন নারীর মূর্তি রয়েছে, প্রস্তর নির্মিত মূর্তিগুলিতে ইন্দ্রিয় সচেতনতার আভাস মেলে। ঠিক আছে, তারপর দেখো বিতে রয়েছে বগুড়া জেলার দেউড়া। ওকে, বগুড়া জেলার দেউড়া হচ্ছে একটি সূর্য মূর্তি বা সূর্য মন্দির, এটিও গুপ্ত যুগেরই একটি স্থাপত্য ভাস্কর্য। শুধু নামগুলো একটু খেয়াল করবে তাহলেই হবে, এত কিছু জানার দরকার নেই, তবুও আমি যেহেতু ডিটেলে সব কিছু বলছি তার জন্য আমি বলে রাখছি। দেখো বগুড়া জেলার দেউড়া হচ্ছে একটা সূর্য মন্দির বা সূর্য মূর্তি। ওকে, কহরা জেলার মহাস্থান, এটা হচ্ছে মঞ্জুশ্রী ব্রোঞ্জ মূর্তি। মঞ্জুশ্রী মানে কি, সেই বোধিসত্ত্বের একটা ভাগ, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের বিষয়বস্তু। তো এটা হচ্ছে কহরা জেলার মহাস্থানে। ওকে, আর সুলতানগঞ্জ তো বললাম যে একটি তামার বুদ্ধ মূর্তি, এটা গুপ্ত যুগের নিদর্শন, এটা এখন বর্তমানে আছে ইংল্যান্ডের বাকিংহামে চারুকলা কেন্দ্রে। ওকে, আশা করি বোঝা গেল। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 53 কোশ্চেনে বলা হয়েছে দেখো নিচের কোন জোড়াটি সঠিক নয়। দেখো এখানে এতে রয়েছে তিগোয়ার, তার সাথে হচ্ছে বিষ্ণু মন্দির, তারপরে দেখো আইহলের শিব মন্দির, তারপরে দেওগড়ের দশাবতার মন্দির এবং ভিতরগাঁয়ের ইটের তৈরি মন্দির। এই মন্দিরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ম্যাচ করতে দেয়, বেশিরভাগ এগুলো আসে নেট সেট পরীক্ষাতে। ঠিক আছে, কার সাথে কোনটা, ইটের মন্দির কোথায় ছিল, লক্ষণ মন্দির কোথায় ছিল, তারপর একটা বিষ্ণু মন্দির দিয়ে দেবে, তার সাথে আরও অনেকগুলো নাম দিয়ে দেবে, কোথায় কোন বিষ্ণু মন্দির ছিল সেটা বলতে হবে। বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসে, তো আমি যতটা সম্ভব ডিটেলে বলার চেষ্টা করছি। দেখো এখানে এতে রয়েছে তিগোয়ার বিষ্ণু মন্দির, এটা একদম সঠিক আছে। ঠিক আছে, এটা একদমই সঠিক আছে যে তিগোয়ার বিষ্ণু মন্দির। আর আইহলের শিব মন্দির এইটা ভুল রয়েছে। তারপরে দেওগড়ের দশাবতার মন্দির, এটাও সঠিক। ভিতরগাঁয়ের ইটের মন্দির,
এটাও সঠিক। ঠিক আছে, তো দেখো এই আইহোলের শিব মন্দির হবে না, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এটা কি হবে? এটা হবে বিষ্ণু মন্দির, সরি দুর্গা মন্দির। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে দুর্গা মন্দির, দুর্গা। ঠিক, দুর্গা বলে আমি লিখে দিলাম। দেখো আইহোলের শিব মন্দির হবে না, আইহোলের দুর্গা মন্দির হবে। আর তিগোয়ার গুপ্তযুগের তিগোয়ার বিষ্ণু মন্দির, আইহোলের দুর্গা মন্দির, দেওগড়ের দশাবতার মন্দির। এই দশাবতার মন্দিরটা ভীষণই গুরুত্বপূর্ণ। গুপ্তযুগের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন বলেছেন কে? না শিল্প বিশেষজ্ঞ পার্সি ব্রাউন। ওকে, পার্সি ব্রাউন কিন্তু আমার পরের কোশ্চেনে আছে। তো দেখো পার্সি ব্রাউন এই দেওগড়ের দশাবতার মন্দিরকে বলেছেন গুপ্তযুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন বা স্থাপত্য নিদর্শন। তো দেখো এটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর ভিতরগাঁওয়ের ইটের মন্দির, এটাও খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে আইহোলের সাথে যে শিব মন্দির এটা হবে না, তাহলে হয়ে গেল আইহোলের সাথে দুর্গা মন্দির, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 54 কোশ্চেনে বলা হচ্ছে গুপ্তযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? দেখো এতে রয়েছে এই সময় নাগর ও দাবির শৈলী প্রচলিত ছিল, এটা অবশ্যই সঠিক হবে। এখানে এটা দেখো, এখানে এটা হয়ে যাবে সঠিক। তারপর দেখো পাথর কেটে মন্দির তৈরির দুটি বৈশিষ্ট্য ছিল চৈত্য বিহার। তো আমি একটু আগেই বললাম যে ইলোরা গুহার চৈত্যের কথা বললাম। তো দেখো এখানে চৈত্য এবং বিহার জৈন বৌদ্ধ মন্দির, যেখানে বৌদ্ধ মঠ বা মন্দির বা বোধিসত্ত্বের মূর্তি যেখানে থাকবে সেখানে অবশ্যই চৈত্য বিহার তো থাকবেই, তাই না? তো এখানে অবশ্যই পাথর কেটে মন্দির তৈরির বৈশিষ্ট্য চৈত্য বিহার, এটা তো হবেই হবে। তারপর দেখো রয়েছে অপশন সি, এই সময় গান্ধার শিল্প প্রভূত উন্নত সাধন করে। এইটা কিন্তু ভুল। ঠিক আছে, গান্ধার শিল্প কিন্তু গুপ্ত যুগে প্রভূত উন্নত সাধন করেনি, ঠিক আগেই উন্নতি সাধন করে ফেলেছে গান্ধার শিল্প। কারণ গান্ধার শিল্পর এই সূচনাকাল কত? খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যভাগ থেকে পঞ্চম শতক অবধি। ওকে, খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যভাগ থেকে পঞ্চম শতকের শেষ অবধি এর কিন্তু গান্ধার শিল্পের কিন্তু সূচনাকাল থেকে শেষ অবধি, আমি বললাম সূচনাকালটা হচ্ছে প্রথম শতক খ্রিস্টীয় এবং এর শেষ হচ্ছে পঞ্চম শতক। তো তার ভিতরে কুষাণ যুগে, ইন্দো গ্রিক যুগে, শক যুগে কিন্তু এই গান্ধার শিল্পের প্রভূত উন্নতি হয়। কিন্তু গুপ্ত যুগে প্রভূত উন্নতি বললে কিন্তু এটা একটু ভুল হয়ে যাবে। তাহলে এখানে দেখো গান্ধার শিল্পে প্রভূত উন্নতি সাধন বলেছে, এটাই কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আর গান্ধার এই জায়গাটা উত্তর পশ্চিম ভারতের এই জায়গায় কিন্তু এই শিল্পের বিকাশ ঘটেছিল, সেই জন্য এই শিল্পকে গান্ধার শিল্প বলা হচ্ছে। আর টাইম পিরিয়ডটাও খুব গুরুত্বপূর্ণ, খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যভাগ থেকে পঞ্চম শতক অবধি। ওকে, তার ভিতরে পড়ছে ইন্দো গ্রিক শাসন, কুষাণ যুগ এবং শক, সাতবাহন, এই সমস্তগুলো। ঠিক আছে, অবশ্যই গুপ্ত নয়। ওকে, তারপরে দেখো ভারতের কয়েকটি শ্রেষ্ঠ শিব মন্দির এই সময় নির্মিত হয়, মানে গুপ্ত যুগে ভারতের এই সময় কয়েকটি শ্রেষ্ঠ শিব মন্দির নির্মিত হয়, এটা অবশ্যই ঠিক। যেমন এখানে ভুমারের শিব মন্দির খুবই বিখ্যাত। ঠিক আছে, একটা উদাহরণ দিলাম। তারপরে কপলেশ্বর মন্দির, ধামেক স্তূপ, অনেক আছে। তো এখানে ধামেক স্তূপ অবশ্য সারনাথে একটা বৌদ্ধ মঠ বা স্তূপ, কিন্তু ভুমারের শিব মন্দির বা কোটেশ্বর মন্দির, কপলেশ্বর মন্দির, এগুলো কিন্তু গুপ্তযুগের শিব মন্দিরের উদাহরণ। তো এখানে ভারতে দেখো কয়েকটি শ্রেষ্ঠ শিব মন্দির এই সময় নির্মিত হয়, এটাও রয়েছে সঠিক। আর সি রয়েছে ভুল, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এইটা হয়ে যাবে সঠিক। এইখানে দাগ দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে সঠিক। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 55 কোশ্চেনে বলা হয়েছে কোন জোড়াটি সঠিক নয়? দেখো এখানেও আবার সেই স্থাপত্য ভাস্কর্যের মন্দিরের কিছু জায়গা এবং তার সাথে মন্দিরের ম্যাচ করতে দিয়েছে। দেখো মঞ্জুশ্রী অবলোকিতেশ্বর মন্দির। তো দেখো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আমি অনেকবার আসতে দেখেছি, এই যে মঞ্জুশ্রী অবলোকিতেশ্বর মন্দিরকে ম্যাচ করতে বলা হয়। তো দেখো এটা রয়েছে 55, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে বলে দিচ্ছি সি, মানে হচ্ছে লক্ষণ মন্দির, ভূপাল। ঠিক আছে, আর মঞ্জুশ্রী অবলোকিতেশ্বর মন্দির এটা হয়ে যাবে সারনাথ। আর শিব মন্দির ভূমার, এটা তো হবেই। পার্বতী মন্দির নাচনা কুঠার, এটাও ঠিক আছে। শুধুমাত্র লক্ষণ মন্দির ভূপাল এটা ঠিক নেই, কারণ লক্ষণ মন্দির রয়েছে কানপুরে। আমি লিখে দিচ্ছি এটা কানপুর। ওকে, কানপুরে কিন্তু লক্ষণ মন্দির রয়েছে।
আর এখানে দেখো মঞ্জুশ্রী অবলোকিতেশ্বর মন্দির, এটা সারনাথে, এটা একটা বৌদ্ধ মূর্তি বা বৌদ্ধ মন্দির যাই বলো। তারপর শিব মন্দির, ভুমারের শিব মন্দির তো বিখ্যাত গুপ্ত যুগে। লক্ষণ মন্দির কানপুরে, আর পার্বতী মন্দির নাচনা কুঠার, এটাও ঠিক রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি ছিল ভুল। লক্ষণ মন্দিরের সঙ্গে ভূপাল এটা যাচ্ছে, এটা কানপুর যাচ্ছে। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের দেখো 56 কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট আবিষ্কার করেন। অপশন এ পৃথিবী সূর্যের চারদিকে আবর্তিত হয়, অপশন বি আর্নিক গতি বার্ষিক গতি, অপশন সি রয়েছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ও বছরে 365 দিন, এবং অপশন ডি রয়েছে উপরের সবগুলোই। এখানে অবশ্যই আর্যভট্টের আবিষ্কারের মধ্যে সব হয়ে যাবে, উপরের সবগুলোই। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা আর্যভট্টই বলে প্রথম গুপ্ত যুগে। আর্নিক গতি বার্ষিক গতি, এটাও আর্যভট্টের আবিষ্কার। তারপর হচ্ছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বছরে 365 দিন, বছরে যে 365 দিন রয়েছে এই গণনাটা কিন্তু আর্যভট্ট করেন। তো এগুলো সবই হয়ে যাবে। ওকে, তার সাথে কি হয়ে যাবে না, এই যুগে ত্রিকোণমিতির সাইন কোসাইন প্রভৃতি কিন্তু ভারতীয়দের অনবদ্য সৃষ্টি। এছাড়া 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার আবিষ্কার এবং শূন্যের ব্যবহারও কিন্তু গুপ্ত যুগের অনবদ্য সৃষ্টি। এছাড়া দেখো আর্যভট্টীয় গ্রন্থে যেটা 499 খ্রিস্টাব্দে লিখিত হয়, এখানেও কিন্তু কি রয়েছে, আরও রয়েছে যেমন ত্রৈরাসিক পদ্ধতি। আমরা গণিতের ক্ষেত্রে দেখি ত্রৈরাসিক পদ্ধতি, ভগ্নাংশ, বর্গমূল, ঘনমূল, দ্বিঘাত সমীকরণ, উৎকেন্দ্রিক বৃত্ত সম্বন্ধিত আলোচনা, এগুলো কিন্তু সব আর্যভট্টীয় গ্রন্থে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এতগুলো ইনফরমেশন কিন্তু গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট সম্পর্কে মনে রাখতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের দেখো, পরের 57 কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগের কোন বিজ্ঞানী পৃথিবীর অভিকর্ষজ বলের ইঙ্গিত দেন। দেখো আমরা জানি যে অভিকর্ষজ বল বা গ্র্যাভিটি যেটা আবিষ্কার করেন কে, বিজ্ঞানী নিউটন। ঠিক আছে, কিন্তু নিউটনের অনেক বছর আগে, নিউটনের আবিষ্কারেরও অনেক বছর আগে খ্রিস্টীয় 4th শতকে কে আবিষ্কার করেছেন, গুপ্ত যুগে ব্রহ্মগুপ্ত, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত, যার লেখা গ্রন্থের নাম কি, খণ্ডখাদক। ঠিক আছে, তো ব্রহ্ম সিদ্ধান্ত সম্ভবত খণ্ডখাদক। তো দেখো এই ব্রহ্মগুপ্ত কিন্তু বলেছেন যে পৃথিবীর অভিকর্ষজ টানের জন্যই কোনো জিনিস নিচের দিকে পড়ে। এই যে গ্র্যাভিটির এই তত্ত্বটা গুপ্ত যুগে দিয়েছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত। ওকে, ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের দেখো, পরে 58 কোশ্চেনে বলা হয়েছে সর্বপ্রথম দশমিক পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ করেন কোন গুপ্তযুগীয় জ্যোতির্বিজ্ঞানী। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ আর্যভট্ট। আর্যভট্ট বিখ্যাত একজন জ্যোতির্বিজ্ঞানী গুপ্তযুগের, তিনি দশমিক পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ করেন। অবশ্যই মনে রাখবে ব্যবহারিক প্রয়োগ, এটা কিন্তু আবিষ্কার নয়, কারণ এ গুপ্তযুগের আগেই দশমিক পদ্ধতির আবিষ্কার হয়ে যাচ্ছে, যেটা পাওয়া যায় বাকশালী পাণ্ডুলিপিতে। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, বয়চন্দ্র বিন্দু আকার ক, বাকশালী। ওকে, বাকশালী এই পাণ্ডুলিপিতে এই দশমিক পদ্ধতির উল্লেখ আছে, যার রচনাকাল আনুমানিক 200 খ্রিস্টাব্দ, 200 খ্রিস্টাব্দ। ঠিক আছে, যেটা হচ্ছে গুপ্তযুগের আগেই। ওকে, তাহলে বাকশালী এই পাণ্ডুলিপিতে প্রথম দশমিকের উল্লেখ পাওয়া যায় এবং দশমিকের ব্যবহারিক প্রয়োগ করেন আর্যভট্ট, গুপ্ত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের দেখো গুপ্তযুগের বিখ্যাত শল্যবিদ ছিলেন সুশ্রুত, তিনি অস্ত্র পাচারের জন্য কয়টি যন্ত্রের উল্লেখ করেছেন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 212টি। ঠিক আছে, গুপ্তযুগের বিখ্যাত একজন চিকিৎসক সুশ্রুত, যিনি ছিলেন একজন সার্জেন্ট বা শল্য চিকিৎসক। ঠিক আছে, তিনি তার গ্রন্থে 212টি কিন্তু যন্ত্রের উল্লেখ করেছেন। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের দেখো ধন্বন্তরী এবং বাঘভট্ট কোন গুপ্ত শাসকের আমলের বিখ্যাত চিকিৎসক। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের বিখ্যাত দুজন গুপ্ত চিকিৎসক ছিলেন কে, ধন্বন্তরী এবং বাঘভট্ট।
ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 61 কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত যুগের আইন গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয় কোন গ্রন্থটিকে। তো গুপ্ত যুগের আইন গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয় যাজ্ঞবল্ক্য স্মৃতিকে। ঠিক আছে, আমরা কাত্যায়ন নারদ স্মৃতি এবং বৃহস্পতি স্মৃতি থেকে গুপ্ত যুগের তথ্য পেয়েছি অনেক, প্রথমেই আমি বলেছি। ঠিক আছে, তো এখানে দেখো যাজ্ঞবল্ক্য স্মৃতি, এটা কিন্তু গুপ্ত যুগের আইন গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয়। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো পরের 62 কোশ্চেনে বলা হয়েছে কোন গুপ্তলেখে প্রথম ভূমিদানের কথা উল্লেখ আছে। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, এটা হচ্ছে গুনাইঘর লেখে। এই গুনাইঘর লেখটা কার না, গুপ্ত শাসক বৈনগুপ্তের। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি গুপ্ত। তো বৈনগুপ্তের গুনাইঘর লেখ, এই লেখাতেই প্রথম গুপ্তযুগে ভূমিদানের কথা উল্লেখ আছে। ওকে, পরের 63 কোশ্চেনে বলা হয়েছে গুপ্তযুগে ধর্মচর্চা ও সংস্কৃতির সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক। দেখো গুপ্তযুগকে সংস্কৃত ভাষার পুনরুত্থানের যুগ বলা হয়, এটা তো অবশ্যই ঠিক, কারণ গুপ্তযুগের কোর্ট ল্যাঙ্গুয়েজ বা রাজভাষা ছিল সংস্কৃত, এবং গুপ্তযুগের যে সমস্ত নাটক গ্রন্থাদি রচিত হয় সেগুলো কিন্তু সমস্ত সংস্কৃতে লেখা হয়, তাই গুপ্তযুগকে সংস্কৃত ভাষার পুনরুত্থানের যুগ বলা হয়। তারপর বিয়ে বলছে গুপ্তযুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলা হয়। অবশ্যই হিন্দু ধর্ম বা পৌরাণিক হিন্দু ধর্মের যুগ যাই বলো, এটা কিন্তু বলা হয় গুপ্তযুগকে। এবং সি, সাহিত্য সংস্কৃতির প্রভূত উন্নতির কারণে গুপ্তযুগের সুবর্ণ যুগ বলা হয়, এটাও ঠিক। সাহিত্য সংস্কৃতি শুধু নয়, স্থাপত্য ভাস্কর্য সমস্ত দিক দিয়েই কিন্তু গুপ্তযুগকে বলা হয় সুবর্ণ যুগ। তাহলে এখানে উপরের সবগুলোই হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 64 কোশ্চেনে বলা হয়েছে কোন ঐতিহাসিকগণ গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলেছেন। দেখো এতে রয়েছে রমিলা থাপার, বিতে রয়েছে আর এস শর্মা এবং ডি এন ঝা, সিতে রয়েছে বি এন মুখার্জি এবং ডিতে রয়েছে উপরের সবগুলি। তো এখানে সঠিক উত্তর উপরের সবগুলি, মানে রমিলা থাপার, আর এস শর্মা, ডি এন ঝা, বি এন মুখার্জি, এনারা সকলেই কিন্তু গুপ্তযুগকে বলছেন কি সুবর্ণ যুগ, কারণ শিল্প সাহিত্য স্থাপত্য ভাস্কর্য সব দিক দিয়ে গুপ্তযুগ কিন্তু প্রভূত অগ্রগণ্য ছিল অন্যান্য যুগের থেকে, বা খুবই উন্নতির শিখরে পৌঁছেছিল এই সমস্ত দিক দিয়ে, তাই গুপ্তযুগকে এনারা সুবর্ণ যুগ বলছেন। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 65 কোশ্চেনে বলা হয়েছে দেওগড়ের দশাবতার মন্দিরটিকে গুপ্তযুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন বলেছেন কোন শিল্প বিশেষজ্ঞ। এখানে হয়ে যাবে অ্যান্সার পার্সি ব্রাউন। ঠিক আছে, পার্সি ব্রাউন ইনি বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ, যিনি দেওগড়ের দশাবতার মন্দিরটিকে গুপ্তযুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন বলেছেন। এছাড়া সরস্বতী কুমার সরস্বতী এবং হ্যাভেল এনারাও কিন্তু বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 66 কোশ্চেনে বলা হয়েছে পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বীজজাতক, এটা বীজজাতক না, এটা বৃহৎ জাতক, স্পেলিংটা একটু ভুল আছে, এবং লঘু জাতক, এই গ্রন্থগুলো কার লেখা। তো দেখো এটা কিন্তু হয়ে যাবে অ্যান্সার অপশন বি, বরাহমিহিরের। আমরা জানি পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা বরাহমিহিরের লেখা, তবে আরও দুটো গ্রন্থ লঘু জাতক এবং বৃহৎ জাতক, এই দুটো কিন্তু বরাহমিহিরের লেখা, এটা অবশ্যই জেনে রাখো। আর আর্যভট্টের আর্যভট্টীয় নামক একটি গ্রন্থ আছে, তো যেটি 455 খ্রিস্টাব্দে লিখিত হয়। আর আর্যভট্টের বিখ্যাত শিষ্য ছিলেন লাটদেব। ঠিক আছে, লাটদেব ছিলেন আর্যভট্টের বিখ্যাত শিষ্য। ওকে, দেখো পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের 67 কোশ্চেনে বলা হয়েছে গুপ্তযুগের বৈয়াকরণ ছিলেন অপশন এ পাণিনি, অপশন বি পতঞ্জলি, অপশন সি এ ও বি উভয় এবং অপশন ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর পাণিনি এবং পতঞ্জলি দুজনে, অর্থাৎ এ ও বি উভয়। তাহলে পাণিনি যাকে আমরা চিনি কি জন্য না, তার অষ্টাধ্যায়ী গ্রন্থের জন্য, আর পতঞ্জলি যাকে আমরা জানি মহাভাষ্য গ্রন্থের জন্য। এই দুটোই কিন্তু ব্যাকরণ বিষয়ক গ্রন্থ। ঠিক আছে, তাই এদের বৈয়াকরণ বলা হয় বা ব্যাকরণবিদ বলা হয়। তাহলে পাণিনি পতঞ্জলি এই দুজনেই কিন্তু গুপ্তযুগের বৈয়াকরণ ছিলেন। ওকে, আজকে ছিল এই অলমোস্ট 70 কোশ্চেন। তো এই কোশ্চেনগুলোর মাধ্যমে আমি গুপ্তযুগের দ্বিতীয় পর্ব শেষ করলাম, আর দ্বিতীয় পর্ব শেষ করার মাধ্যমে টোটাল গুপ্তযুগ আমি শেষ করলাম। তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি গুপ্তযুগের, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলেও এই ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যদি তুমি নতুন হও আমার চ্যানেলে, নতুন ভিডিও দেখছো তুমি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি নতুন ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর আমার অলরেডি যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা এই চ্যানেলকে বড় হতে সাহায্য করো। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে
শেয়ার করে দাও, যাতে করে এই চ্যানেলটা আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। আর আজকের যে কোশ্চেনগুলো ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই একটা লাইক দিও, আর কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদেরকে সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।